ইউটিউব লাইভটাকে আমি স্টার্ট করলাম। ওখানে আপাতত দ্য লাইভ ইভেন্ট হ্যাজ নট স্টার্টেড এরকমই দেখাবে, তবে স্টার্ট করে দিলাম। ওখানেও দেখলাম 8 জন মতন জয়েন করে গেছে। এখানে এখন অবধি 16 জন মতন জয়েন করেছে। আর বাসব বাবু সফটওয়্যার প্রায় ডাউনলোড হয়ে গেছে। আসলে এইটা আমি ওই জন্যই স্যারকে একবার ফোন করেছিলাম, খুবই ব্যস্ত মানুষ, সেই এটা আগে থেকে করে রাখলে অসুবিধা হয় না। উনি একটি ব্যস্ত ছিলেন, উনি তখন করেন সফটওয়্যার ডাউনলোড করছেন। ঠিক আছে, হ্যাঁ সে ওই দিয়ে যাবেন, হ্যাঁ ওই দিয়ে যাবেন। হ্যাঁ স্যার। এন ফর নাগপুর, বড় হাতের এন, EW @2020, শুধু এন ক্যাপিটাল, বাকি EW। হ্যাঁ আমি স্যার ধরে আছি, এটা রাখবেন না এবার। আপনার লগইন, না রাখবেন না, লগইন হলে বাঁ দিকে ক্যালেন্ডার আসবে, বাঁ দিকে দেখবেন, রাইট, ওখানে উইকে করতে হবে, উইকে করলে স্যাটারডে, রাইট, ওকে ওকে, রাইট, ওকে। হ্যাঁ স্যার, না আপনার জন্য ওয়েট করছি তো। আপনি ক্যালেন্ডারে গিয়েছিলেন তো? হ্যাঁ, গিয়ে জয়েন টিপেছিলেন আপনি। ওকে ওকে ওকে, এক মিনিট।
হ্যাঁ, এবার একবার দেখুন তো। ও, আপনি আপনি বোধহয় অ্যাটেন্ডি হিসেবে জয়েন করেছেন। হ্যাঁ হ্যাঁ, আপনার এটা কি ব্রাউজার থেকে করেছেন না অ্যাপ থেকে করেছেন? ফোন থেকে। ওকে, ফোন থেকে বলে এটা হয়েছে। এটা আপনার কোনোভাবে কোনো ডেস্কটপ থেকে করা কি সম্ভব? ওকে, বুঝতে পেরেছি স্যার। আপনাকে আমি তাহলে একটা রিকোয়েস্ট করবো, আপনার যে পুরো মেসেজটা আপনি কি একটুখানি রেকর্ড করে আমায় একটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারবেন? আমি পুরোটাকে আপনার এই মেসেজ যেটা আর কি রয়েছে, কারণ এটাকে আর কি অনলাইনে আমাদের এই অ্যাপটাতে মোবাইলে এ করা যায় না, লাইভ স্ট্রিম করা যায় না। এটা ডেস্ক স্যার, আপনি একটুখানি আপনার একটা মেসেজ যদি একটু রেকর্ড করে আমায় হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন, আমি ওটাকেই প্লে করছি। ওটাকে আপনার তরফ থেকে আমি প্লে করছি। তাতে অডিওটা একটু এদিক ওদিক হয়। আপনি মুকেশ মানে একটু রেকর্ড কি করতে পারবেন নাকি আমি রেকর্ড করব? আচ্ছা, এক এক মিনিট, তাহলে 1 মিনিট পরে আপনাকে আমি একটা কল ব্যাক করি, তাহলে আমি রেকর্ড করার মতন অবস্থা। হ্যাঁ হ্যাঁ। আসলে এই প্ল্যাটফর্মটা স্যার আমাদের কলেজ থেকে কেনা হয়েছে, তো যার ফলে আমরা মূলত এটাতেই যাচ্ছি। যাই হোক স্যার, মানে এটা মানে হ্যাঁ 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 স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, আমাদের বিসি স্যার হেভি ছড়িয়েছেন। উনি মোবাইল থেকে করতে যাচ্ছিলেন, যার ফলে অ্যাটেন্ডি হিসেবে জয়েনিং হয়েছে। ওনাকে প্রেজেন্টার করা যাচ্ছে না। উনি যেটা করবেন, উনি ওনার একটা বক্তব্য বলবেন, সেটাকে রেকর্ড করে নিতে হবে। ঠিক আছে? এবারে তুমি একটুখানি বিসি স্যারের সাথে কোঅর্ডিনেট করো। তোমার হাতের সামনে পেন আছে? আমি তোমাকে ফোন নাম্বার দিচ্ছি বিসি স্যারের, আমরা এদিকে মিটিংটা শুরু করে দিচ্ছি। ফোন নাম্বারটা লেখো, আমি বলছি। 98302 29060 60। ঠিক আছে? তুমি ওনার সাথে কোঅর্ডিনেট করে ওনার একটা মেসেজ উনি দেবেন, ওটাকে রেকর্ড করে নিয়ে তোমার ওখান থেকে শেয়ার করবে। হ্যাঁ, আর শেয়ার করে প্লে করবে ভিডিও শেষে, ওটা শেষে। সেটা তুমি না, উনি ফোনে বলবেন নাকি সেটাকে রেকর্ড করতে হবে, সেটা কিভাবে করবে ভাই তুমি দেখো, আমি এখন আর মাথা থেকে নিতে পারছি না। আমি এই মিটিংটা শুরু করে দিচ্ছি, তুমি তোমার ভিডিও অফ করে দাও, দিয়ে ওখানে তুমি কথা বলো। ঠিক আছে? ওকে ওকে, হ্যাঁ মাইক্রোফোনটা আউট করো। না, অফ হয়নি এখন। না, অফ হয়নি। সাউন্ডটা পুরো মিউট করে দাও। হয়তো হয়েছিল একবার। তুমি তাহলে একটু মানে আর না হলে যেটা বলছি সেটা শুনুন। হচ্ছে যে তুমি ভিডিওটা শুরু করো, আমাদের শান্তবাবু চলে এসছে। শান্তবাবুকে শুরু করে দিচ্ছি। শান্তবাবুর নাম যতক্ষণ না নেওয়ার দরকার নেই, শান্তবাবুর নাম দিয়ে শুরু করো। ব্যাস। হ্যাঁ, শুরু করছি। ঠিক।
সংযুক্ত দি নেক্সট 1 2 3 বলে আমি মিটিং স্টার্ট করছি। তুমি তোমার যেটা এই করার বলার সেটাকে তুমি অ্যাকর্ডিংলি স্টার্ট করো। 1 2 3। নমস্কার। রাজা পেরিমোহন কলেজের ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল এবং কলেজের সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেলের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের ওয়েবিনার। ওয়েবিনারের বিষয়বস্তু হলো ভার্চুয়াল টিচিং লার্নিং ইন প্যান্ডেমিক সিচুয়েশন, চ্যালেঞ্জেস অ্যান্ড প্রবলেমস। এর সঙ্গে যে মেন্টাল স্ট্রেস রিলেটেড ইস্যুসগুলো উঠে আসছে সেটা নিয়েই আজকে ডিসকাশনের বিষয়। আমরা একটা অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সকলে। এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের লকডাউন হয়েছে, প্যান্ডেমিকের এই জন্য আমাদের এই লকডাউনের আর in pandemic situation, challenges and prospects. এর সঙ্গে যে মেন্টাল স্ট্রেস রিলেটেড ইস্যুস গুলো উঠে আসছে সেটা নিয়েই আজকে ডিসকাশনের বিষয়। আমরা একটা অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সকলেই। এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের লকডাউন হয়েছে প্যান্ডেমিকের ঠেকা থেকে। সেই জন্য আমাদের এই লকডাউনের আজ প্রত্যেক ক্ষেত্রে যেমন এসছে একাডেমিক্সেও সেরকমই। আমরা যারা স্টুডেন্ট টিচার রিলেশনশিপে বিশ্বাসী, সেই রিলেশনশিপে একটা কষ্ট বড় আঘাত এসছে। আমরা আমাদের ডাইরেক্ট ক্লাসরুম অ্যাক্টিভিটিস বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমরা আমাদের স্টুডেন্টদের সাথে কানেকশন করতে পারছি। প্রথম দিকে তো একদমই বন্ধ ছিল, তারপর আপনারা জানেন সবাই আমরা প্রত্যেকেই প্রযুক্তির সাহায্য নিয়ে স্টুডেন্টদের সাথে কানেক্ট করার চেষ্টা করেছি। সেইগুলো করতে গিয়ে আমাদের যেমন নতুন নতুন দিক আমাদের কাছে উন্মোচন হয়েছে। আমরা ইন্টারনেট এবং সফটওয়্যার ম্যানেজমেন্ট করতে শিখেছি, ব্যবহার করতে শিখেছি, কিন্তু সেখানে আবার বেশ কিছু চ্যালেঞ্জেস অ্যারাইজ করেছে, যেমন লজিস্টিক্যাল প্রবলেম, মোবাইল, ইন্টারনেট, ইভেন ফিনান্সিয়াল প্রবলেম। সেগুলো আমাদের কিছু মেন্টাল ব্লকেড আছে, সেই প্রবলেমগুলো সেগুলো আমরা যেমন ভোগ করছি এবং আমাদের স্টুডেন্টরাও ভীষণভাবেই তার ভুক্তভোগী হচ্ছেন। আমরা অনেক সেই নিয়ে তাদের প্রবলেম, তাদের অস্থিরতাগুলোকে জানতে পারছি। সেই নিয়েই আমরা আমাদের একজন সেগুলো মানুষকে আমাদের কিছু মেন্টাল ব্লকেড আছে, মেন্টাল সেগুলো আমরা যখন ভার্চুয়াল টিচিং লার্নিং স্টুডেন্টরাও কি করে আমরা তার চ্যালেঞ্জেস গুলোই বা দেখবেন আমরা অনেক এবং তার সেই নিয়ে তাদের কি করে প্রবলেম, তাদের অস্থিরতাগুলোকে জানতে এবং আমাদের সেই নিয়েই আমরা আমাদের একজন আমাদের কিছু মেন্টাল ব্লকেড আছে, মেন্টাল সেগুলো আমরা যখন ভার্চুয়াল টিচিং লার্নিং প্যারেন্টরাও কি করে আমরা তার চ্যালেঞ্জেস গুলোই বা দেখবেন আমরা অনেক এবং তার সেই নিয়ে তাদের প্রবলেম, তাদের অস্থিরতাগুলোকে জানতে এবং আমাদের সেই নিয়েই আমরা আমাদের আমাদের কিছু মেন্টাল ব্লকেড আছে, আমাদের সেগুলো আমরা যখন ভার্চুয়াল টিচিং লার্নিং প্যারেন্টরাও কি করে আমরা তার চ্যালেঞ্জেস গুলোই বা দেখবেন আমরা অনেক এবং তার সেই নিয়ে তাদের প্রবলেম, তাদের এবং আমাদের সেই নিয়েই আমরা আমাদের আমাদের সেগুলো আমরা যখন ভার্চুয়াল টিচিং লার্নিং প্যারেন্টরাও কি করে আমরা তার চ্যালেঞ্জেস গুলোই বা দেখবেন আমরা অনেক এবং তার সেই নিয়ে তাদের প্রবলেম, তাদের along with all the attendees who have taken their time to join today. To start with, I would play a recorded message from one of our principals who has gone to Sundarban for relief of India for the Professor Kumar Rai. Along with all the attendees who have taken their time to join today. To start with, I would play a recorded message from one of our principals who has gone to Sundarban for relief of India for the Professor Kumar Rai. Along with all the attendees who have taken their time to join today. To start with, I would play a recorded message from one of our principals who has gone to Sundarban for relief of India for the Professor Kumar Rai. Along with all the
শান্তনু সাউন্ডটা আসছে। We'd like to thank our principal for his message. Now I would request Dr. Prashant Kumar Rai to share his views regarding the online education and the mental stress that our students perhaps are going through right now. শান্তনু সাউন্ডটা আসছে। We'd like to thank our new Dr. Message. Now I would request I'd like to thank our principal for his on message. your mic. Now I would request Dr. Prashant Kumar Rai to share his views regarding the online education and the mental stress that our students perhaps are going through right now. I'd like to thank over to you, Doctor. On your mic. Now I would request Dr. Prashant Kumar Rai to share his views. Can you please switch on your mic? হ্যালো, Yeah, fine. শুরু করে দেবো? Perhaps are going through right now. থ্যাংক ইউ রাজা পেয়ারিনি কলেজের তরফ থেকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য, যেখানে কলেজের বিভিন্ন স্টুডেন্টদের সঙ্গে একটা ইন্টারাকশনের স্কোপ তৈরি করছে এবং একটা সত্যি একটা কঠিন সময়ের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি এবং এই কঠিন সময়ে দাঁড়িয়ে যখন আমরা বোঝার চেষ্টা করছি যে আমরা তো ফিজিক্যাল হেলথ নিয়ে বারবার কথা বলছি, কোভিড-19 ইনফেকশন কিভাবে কমানো যায়, কিভাবে করোনা ভাইরাসকে আমরা আটকাতে পারি, সেই নিয়ে আমরা বারবার মাস্ক ব্যবহারের কথা যেমন বলছি, আমরা বা বারবার হাত স্যানিটাইজ করা বা সাবান দিয়ে হাত ধোয়ার কথা বলছি, বাইরে গেলে পরে প্রতিবার ভেতরে এসে পরে জামা কাপড় ছেড়ে দেওয়া, সেই জামা কাপড় পরিষ্কার করে ফেলা, এই ধরনের কথাবার্তা যখন আমরা বলছি, সেগুলো অবশ্যই আমাদের ফিজিক্যাল কেয়ারের জায়গা থেকে আমরা এগুলো বলছি। কিন্তু আজকে যদি গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখি, গত 100 বছরে এরকম প্যান্ডেমিকের তো কোনো হিস্ট্রি নেই এবং স্বাভাবিকভাবেই যখন গোটা পৃথিবীর মানুষজনের সঙ্গে কথা বলছি, সেখানকার বিভিন্ন মিডিয়া আর্টিকেলগুলো পড়ছি বা ওখানকার যারা গুণীজন তাদের সঙ্গে যখন কথাবার্তা চলছে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মেন্টাল হেলথ কিন্তু একটা বিশাল বড় ক্রাইসিস হিসেবে উঠে এসেছে এই প্যান্ডেমিকে। এবং আজকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যখন আমরা এই কোভিড-19 বা লকডাউনকে দেখছি, পশ্চিমবঙ্গ কিন্তু বর্তমানে 3টা ডিজাস্টারের সম্মুখীন। 1 নম্বর হচ্ছে অবশ্যই কোভিড-19। আমরা জানি বিশেষ করে কলকাতা শহরে, অন্যান্য জায়গাগুলোতেও ধীরে ধীরে বাড়ছে। কলকাতা শহরে প্রত্যেক দিনে প্রায় 600-র উপরে ইনফেকশন এখন পাওয়া যাচ্ছে। গোটা ভারতবর্ষে সংখ্যাটা অনেক বেশি জায়গায় চলে গেছে এবং সেটি আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে প্রচুর দুশ্চিন্তা যে আমার পরিবারের কারো আক্রমণ হবে না তো, কি করে নিজেকে আমি ঠিকভাবে রাখতে পারবো, যেটা কোভিড-19 একটা এই অনিশ্চয়তা আমাদের সামনে তৈরি করেছে। সেকেন্ড একটা ডিজাস্টারের কথা যখন বলছি, সেটা হচ্ছে লকডাউন। এই লকডাউনের ফলে এডুকেশন ইনস্টিটিউটগুলো মধ্যে মারাত্মক রকম একটা প্রভাব আমরা দেখেছি, ট্যুরিজম ইন্ডাস্ট্রির উপর মারাত্মক একটা প্রভাব আমরা দেখেছি এবং সবচেয়ে বেশি প্রভাব আমরা দেখতে পেয়েছি বেশ কিছু মানুষজন, বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ বা যারা ছোটখাটো প্রাইভেট অর্গানাইজেশনে কাজ করে, যারা ডেলি ওয়েজ আর্নার, তাদের ক্ষেত্রে বিশাল একটা প্রভাব আমরা অলরেডি দেখেছি এবং আজকে মাইগ্রেন্ট ওয়ার্কারদের নিয়ে অনেক রকম কথা উঠে আসছে। যদিও ব্যক্তিগতভাবে মাইগ্রেন্ট ওয়ার্কার কথাটার সাথে আমি সমর্থন নই, কারণ আমরা যখন বিদেশে যাব আমরা মাইগ্রেন্ট নই, তখন আমরা এনআরআই। এদেশের মানুষের এদেশেরই অন্য শহরে যখন যাচ্ছে বা অন্য রাজ্যে যখন যাচ্ছে তখন তারা মাইগ্রেন্ট। তৃতীয় একটা লকডাউনের কথা যেটা আমি প্রিন্সিপাল স্যার মনে হয় বলার চেষ্টা করছিলেন, আমি সাউন্ডটা শুনতে পাইনি, সেটা হচ্ছে যে আমফান বা উমফুনের প্রভাব। এবং উমফুনের সুন্দরবন অঞ্চলে আমিও ব্যক্তিগতভাবে
কাজ করতে গিয়ে যেটা আমি অতি আশ্চর্যের সাথে দেখেছি যে কিভাবে পান চাষের সঙ্গে যুক্ত মানুষরা মারাত্মকভাবে এফেক্টেড হয়েছে, প্রভাবিত হয়েছে। তাদের ঘর বাড়ি তো অবশ্যই, কিন্তু তার সাথে ওভারঅল ইকোনমি এবং সেই অঞ্চলের মানুষজনদের ধারণা যে লস তারা ফেস করেছে পান চাষের নষ্ট হয়ে যাওয়ায়, সেই লস কাটিয়ে উঠতে হয়তো তাদের অন্তত 8 থেকে 10 বছর সময় লাগবে। এরকম বিভিন্ন সেকশনের মানুষ উমফুন দ্বারা কিন্তু মারাত্মক রকম ভাবে ক্ষতিগ্রস্ত। বেশ কিছু স্টুডেন্ট সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে তাদের বই খাতা পড়াশোনার সুযোগ অনেকখানি হারিয়ে গেছে। নামখানা অঞ্চলে কাজ করতে গিয়ে 3 জন স্টুডেন্টের সঙ্গে আমি কথা বলি, যে স্টুডেন্ট 3 জনই পড়াশোনা ছেড়ে দিয়েছে, কারণ এই লকডাউনের পরিস্থিতি, কোভিড-19 পরিস্থিতি এবং আমফানের পরিস্থিতির জন্য তাদের মনে হয়েছে যে পড়াশোনা করে যাওয়াটা বুঝি বিশাল একটা কঠিন জায়গা, কারণ এই সময় বাড়িকে আরো বেটার সাপোর্ট দেওয়া দরকার। তাই তারা টুকটাক কাজে লেগে গেছে পড়াশোনা ছেড়ে দিয়ে, তাদের কলেজ ছেড়ে দিয়ে। এরকম একটা সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়ে অবশ্যই মেন্টাল হেলথ কিন্তু একটা বড় আকার হিসেবে আমাদের সামনে উঠে আসছে, সেগুলো আমি একটু একটু করে আলোচনা করব। তো ডক্টর রানা, আমার কন্ট্রোল রিকোয়েস্টটা পাঠিয়েছিলাম, সেটাকে অ্যাপ্রুভ করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, পরের পেজটা দেখা যাচ্ছে না। একবার আমি অফ করছি, কিছুই দেখা যাচ্ছে না। আমি রিকোয়েস্ট পাঠালাম। ঠিক আছে এবারে? হ্যাঁ, ওকে। আজকে যখন ভার্চুয়াল টিচিং বা ভার্চুয়াল লার্নিং এর আমরা বারবার কথা উঠে আসছে এবং বিভিন্ন কলেজ স্কুলগুলো এই নিয়ে প্রচন্ড রকম ভাবে ওয়ারিড, স্টুডেন্টরাও ওয়ারিড যে কিভাবে আমরা এগোবো, সেখান থেকে জাস্ট একটা কোটেশন দিয়ে আমি শুরু করতে চাইছি। সেটা হচ্ছে, লাইফ ইজ 10% হোয়াট ইউ এক্সপিরিয়েন্স and 90% হাউ ইউ রেসপন্ড টু ইট। এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা কোটেশনের কথা বলবো, যে আজকের যে দুরবস্থা, যে কঠিন সমস্যার মধ্যে আমরা আছি, সেটাকে যদি খুব ভেবেচিন্তে দেখি, যে সিচুয়েশনের উপর আমাদের কন্ট্রোল নেই, তার কন্ট্রিবিউশন কিন্তু 10%। কিন্তু আমি কিভাবে সেগুলোর সঙ্গে রিঅ্যাক্ট করব, আমি সেগুলোকে কিভাবে প্রসেস করব, সেগুলোকে কিভাবে ডিল করব, সেগুলো যদি আমরা খুব ক্লিয়ার থাকতে পারি, তার কন্ট্রিবিউশন কিন্তু 90% হতে পারে। মানে সিচুয়েশন যেরকমই হোক না কেন, আমরা কিভাবে তার সাথে ইন্টারঅ্যাক্ট করছি, সেগুলোর সঙ্গে কিভাবে আমরা লড়াই করছি বা সেগুলোকে কিভাবে মানিয়ে চলছি, এটারই কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা। এবং এই কতটা আমি কিভাবে রেসপন্ড করব, সেই রেসপন্সের প্যাটার্ন নিয়ে আজকে আমাদের আলোচনা। আরেকটা যেটা বিষয়, যে রেসপন্স করার জন্য যেটা মাথায় রাখা দরকার আছে, সেটা হচ্ছে, when we are part of the solution we are no more a problem। অনেক সময় আমরা প্রবলেমের দিকে বেশি ফোকাস করতে থাকি, এটা কি হবে, ওটা কি হবে, আমার নেট কাজ করছে না, কি করে আমি ক্লাসগুলো করব, আজকে আমার পাশের বাড়িতে একজন ইনফেকশন হয়েছে, আমার হয়ে যাবে না তো। এই যে প্রবলেমের বেশি দিকে আমরা যত ফোকাস করি, সেটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি খুব বেশি সঠিক পথে এগোতে দেয় না, কারণ প্রবলেম তো আমাদের হাতে নেই। আমাদের হাতে একমাত্র যেটা আছে সেটা হচ্ছে সলিউশন। আমরা কি কি করতে পারি বর্তমান সময়ে দাঁড়িয়ে, আমার এটা নেই, ওটা নেই, ওটা নেই, কিন্তু যা আছে সেগুলোকে নিয়ে আমি কি কি করতে পারি, যা নেই সেগুলোকে পাওয়ার জন্য আমি কি কি করতে পারি, এই সলিউশনটাতে যদি আমরা ফোকাস করি, তাহলে দেখা যায় আমাদের কিন্তু প্রবলেমগুলোর সাথে ডিল করা অনেক বেশি সহজ হয়ে যায়।
তাহলে আমি যে বলছিলাম যে আমরা তো একটা তিনটে ডিজাস্টারের মধ্যে দাঁড়িয়ে আছি, এবং এই তিনটে ডিজাস্টারের জায়গা থেকে যখন আমরা দেখব সেখানে চারটে কনসেপ্টের কথা আমরা বলে থাকি। একটা হচ্ছে হ্যাজার্ড, হ্যাজার্ড মানে ডিজাস্টারটা। আজকে আমরা তিনটে হ্যাজার্ডের কথা বললাম, একটা হচ্ছে কোভিড-19, আরেকটা হচ্ছে লকডাউন, এন 3 নম্বরটা হচ্ছে আমফান। এই হ্যাজার্ড গুলো নিয়ে কিন্তু আমাদের বিশাল কিছু করার নেই। হ্যাঁ, অবশ্যই হ্যাজার্ড কতটা বড় হ্যাজার্ড তার উপর ডিপেন্ড করছে যে আমাদের মেন্টাল হেলথ কন্ডিশন কেমন হবে, হ্যাজার্ডটা কত দিন ধরে চলছে সেটা ডিসাইড করে যে আমাদের মেন্টাল হেলথ কন্ডিশন কেমন হবে। এবং মাল্টিপল হ্যাজার্ড, অনেকগুলো হ্যাজার্ড যদি একসঙ্গে এসে হাজির হয়, তাহলে এই জায়গা থেকে যদি দেখতে যাই তাহলে দেখবো যে কোভিড-19 কিন্তু এমন একটা হ্যাজার্ড যেটার কিন্তু যথেষ্ট পোটেনশিয়ালিটি আছে আমাদেরকে মানসিকভাবে অসুস্থ করে ফেলার। কারণ গোটা বিশ্ব জুড়ে হচ্ছে, অনেক দিন ধরে চলছে, এবং আগামী 1.5 থেকে কি 3 বছর পর্যন্ত এটা চলতে পারে। এবং মাল্টিপল হ্যাজার্ড, তিনটে ডিজাস্টারের কথা আমরা বলেছি। সেকেন্ড হচ্ছে এক্সপোজার। হ্যাজার্ড তো হলো, কিন্তু আমার এক্সপোজার কেমন সে হ্যাজার্ডের সঙ্গে। আজকে ধরুন গ্রামীণ অঞ্চলে যদি দেখি এক্সপোজার কিন্তু তুলনামূলকভাবে কম, শহর অঞ্চলে কিন্তু এক্সপোজার তুলনামূলকভাবে বেশি। ফলে যাদের এক্সপোজার এই হ্যাজার্ডের, কোভিড-19 এর এক্সপোজার যাদের বেশি, তাদের অবশ্যই রিস্ক বেশি। যাদের এক্সপোজার কম তাদের কোভিড-19 রিলেটেড সাইকোলজিক্যাল ফ্যাক্টরগুলোর রিস্ক তুলনামূলকভাবে অনেক কম। 3 নম্বর হচ্ছে ভালনারেবিলিটি। ভালনারেবিলিটি নিয়ে আমি পরে আসছি। ভালনারেবিলিটি হচ্ছে আমাদের কোন কোন সমস্যার জায়গাগুলো আছে। হ্যাঁ, যেমন আমফানের ক্ষেত্রে যারা কোস্টাল এরিয়ার আশেপাশে ছিল তারা বেশি ভালনারেবল ছিল, যাদের কাঁচা বাড়ি ছিল তাদের ভালনারেবিলিটি বেশি ছিল, যাদের ইকোনমিক জায়গাটা অনেকখানি দুর্বল তারা বেশি ভালনারেবল। এরকম বিভিন্ন ফ্যাক্টরস গুলো ভালনারেবিলিটি তৈরি করে। আজকে ভার্চুয়াল লার্নিং এর ক্ষেত্রে যদি আমরা দেখি, ভালনারেবল কারা? যাদের নেটের কানেকশন নেই তারা বেশি ভালনারেবল, যাদের কানেকশন আছে কিন্তু কানেকশনের স্টেবিলিটি কম তারা বেশি ভালনারেবল, যাদের ইকোনমিক কন্ডিশন যথেষ্ট এম্পাওয়ার্ড নয়, হ্যাঁ, যাদের কাছে দিন আনি দিন খাইটা অনেক বেশি প্রয়োজনীয় পড়াশোনার তুলনায়, তাদেরকে এবারে যদি একটা স্মার্টফোন কিনতে হয়, তারা স্বাভাবিকভাবে অনেক বেশি ভালনারেবল হয়ে পড়ছে। যে যেমন এই তিনটে ছেলের কথা বললাম যে পড়াশোনা ছেড়েই দিই, হ্যাঁ, সেটা হয়তো অনেক মানুষের মধ্যে ভাবনা চিন্তায় চলে আসতে পারে। এবং নেক্সট সেটা হচ্ছে আমাদের ক্যাপাসিটি আমাদের কতটা এই ভালনারেবিলিটি থাকা সত্ত্বেও আমরা কিভাবে লড়াই করতে পারি, কিভাবে আমাদের ভালনারেবিলিটিকে কম করতে পারি, সেটাই কিন্তু ডিসাইড করে আমার এই রিস্কটা বেশি অনুভব হবে না কম অনুভব হবে। যেটা পরের স্লাইডে আরো ভালোভাবে বোঝা যাবে যে আমরা যদি দাড়িপাল্লার একদিকে এক্সপোজার এবং হ্যাজার্ডকে দেখি এবং আরেকদিকে ভালনারেবিলিটি এবং কোপিংকে দেখি, তার মানে এক্সপোজার বা হ্যাজার্ড যত বড়ই হোক, আমরা যদি ভালনারেবিলিটি গুলোকে কমাতে পারি এবং আমাদের কোপিং ক্যাপাসিটি গুলোকে যদি বাড়াতে পারি, তাহলে কিন্তু অনেক বড় কঠিন বিপর্যয়ের সাথে কিন্তু আমরা লড়াই করে দিতে পারি। তাহলে এই ভালনারেবল কারা? এই ভালনারেবল ক্ষেত্রে যাদের অলরেডি কোনো ডেভেলপমেন্টাল ডিপ্রাইভেশন আছে। ডেভেলপমেন্টাল ডিপ্রাইভেশন মানে ছোটবেলা থেকে যাদের মধ্যে দারিদ্রতা একটা বড় কঠিন একটা সমস্যা, যাদের নিউট্রিশনাল ঘাটতি একটা মারাত্মক জায়গাতে আছে, তারা অলরেডি কোনো রোগ অসুখ নিয়ে জন্মেছে বা জন্মের পরে পরে তাদের মধ্যে ডেভেলপ হয়েছে, তাদের কিন্তু ভালনারেবিলিটি অনেক বেশি। সেকেন্ড ভালনারেবিলিটি হচ্ছে কিছু মানুষ অন্যের মুখের দিকে তাকিয়ে থাকে, কে আমার উপর করুণা করবে, দয়া করবে, কে আমাকে কিছু দান দক্ষিণা দেবে, এগুলোকে বলি এড ডিপেন্ডেন্সি। যারা যত বেশি এড ডিপেন্ডেন্ট, অন্যের মুখের দিকে তাকিয়ে থাকে, তাদের ভালনারেবিলিটি কিন্তু বেশি। আবার একই রকম ইকোনমিক কন্ডিশনে হয়তো আছে, কিন্তু অন্য কে দেবে কে দেবে না সেই অপেক্ষায় বসে নেই। আমি কি করতে পারি, আমি সেই চেষ্টাটা করে যাচ্ছি, আমার যতটুকু অ্যাভেলেবেল আছে সেখান দিয়ে যা যা করা যায় আমি সেগুলো করে যাচ্ছি। কেউ যদি তার উপরে আমাকে দিয়ে দেয় সেটা আমার কাছে বোনাস। যারা এই অ্যাপ্রোচ নিয়ে দেখতে শেখে তাদের কিন্তু ভালনারেবিলিটি তুলনামূলকভাবে কম। এছাড়া আমাদের অসাম্য আছে, ধর্মীয় অসাম্য আছে, নারী পুরুষ অসাম্য আছে, জাতপাতের অসাম্য আছে, আমাদের ইকোনমিক অসাম্য আছে। এগুলোও কিন্তু একটা ভালনারেবিলিটির জায়গা অবশ্যই তৈরি করে।
এখানে অ্যাডমিনিস্ট্রেটরদের একটা বড় রোল আছে, কিভাবে আমরা ভালনারেবল মানুষদেরকে খুঁজে বার করতে পারি। কলেজগুলোরও একটা বড় রোল আছে, ভালনারেবল কারা তাদের কিভাবে খুঁজে বার করতে পারি, যাতে তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় সুযোগ সেই ভালনারেবিলিটি ফ্যাক্টরগুলোকে আমরা আমাদের তরফ থেকে কমাতে পারি। কোভিড-19 এর ক্ষেত্রে যদি দেখি, প্রি এক্সিস্টিং ডিজিজ, কারো যদি অলরেডি বেশ কিছু রোগ অলরেডি আছে, যেমন ডায়াবেটিস বা কিডনির রোগ যদি আছে, তাদের ক্ষেত্রে ভালনারেবিলিটি বেশি। যাদের লাইফস্টাইল ঠিক নয়, যারা অত্যন্ত নেশার মধ্যে থাকে, খাওয়া, স্নান করা, ঘুমানোর নির্দিষ্ট টাইম নেই, খুব বেনিয়মে চলে, আপরুটেড। যেমন মাইগ্রেন্ট ওয়ার্কারদের কথা বলছিলাম, যারা চাকরি হারিয়েছে, যারা বাসস্থান হারিয়েছে আমফানের ফলে, তারা কিন্তু আপরুটেড। এই আপরুটেড মানুষদের কিন্তু ভালনারেবিলিটি অনেকখানি বেশি। আর লস মানে হারানো, সেই বাড়ির কোনো প্রিয়জনকে হারালাম বা ছোট জনকেও হারালাম, যেই হোক না কেন, তার সাথে সাথে আমি আমার ব্যবসা হারালাম, আমার জমি হারালাম, আমার পানের চাষ হারালাম। এই লসগুলোও কিন্তু একটা বিশাল ভালনারেবিলিটির জায়গা তৈরি করে। তাহলে এই সমস্ত ভালনারেবিলিটির জায়গা থেকে যখন আমরা দেখবো, হ্যাজার্ড এক্সপোজারের জায়গা থেকে দেখবো, আমাদের কি কি ধরনের কমন মেন্টাল বা বিহেভিয়ারাল রিঅ্যাকশনস হতে পারে। এখানে যদি একটা খেয়াল করে দেখেন, আমি কিন্তু সিম্পটমের কথা বলছি না, আমি রিঅ্যাকশনের কথা বলছি। কারণ আমি যে রিঅ্যাকশনস গুলো বলবো, এই রিঅ্যাকশনস গুলো অত্যন্ত স্বাভাবিক একটা রিঅ্যাকশন। এরকম পরিস্থিতিতে এই রিঅ্যাকশনস গুলোর কোনো না কোনোটা হওয়াটাই স্বাভাবিক। এই রিঅ্যাকশনস গুলোর একটাও নেই কেউ যদি বলে, তাহলে তার মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের ভাবতে হবে। কারণ এগুলো স্ট্রেসের স্বাভাবিক প্রতিক্রিয়া, এগুলো কোনো রোগের বিষয় নয়। তাহলে কি কি মেন্টাল বা ইমোশনাল রিঅ্যাকশনস আমাদের হতে পারে? খুব সহজে স্ট্রেসড হয়ে যাওয়া। আমি যেরকম যে সমস্ত স্টুডেন্টরা রেজিস্ট্রেশন করিয়েছেন, তাদের বিভিন্ন রেসপন্স গুলো পড়ছিলাম, দুটো প্রশ্নর এগেনস্টে যে রেসপন্স তারা করেছেন, যে এই মুহূর্তে তারা কেমন আছেন এবং ভবিষ্যৎটাকে তারা কেমন ভাবে ভাবছেন। এবং তাতে যেটা দেখেছি যে কিছু কিছু স্টুডেন্টদের মধ্যে কিন্তু এই যে ফিলিং স্ট্রেস বা ওভারওয়েলমড, এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি, যে কতদিন চলবে, আর পেরে উঠছি না, এরকম জাতীয় রেসপন্স দিয়েছেন। ফিলিং অ্যাংশাস অর ওয়ারি, কি হবে কি হবে না, কবে যাবে, কবে আমাদের ক্লাসগুলো আবার ঠিকঠাক ভাবে শুরু হবে। খুব কমন কনসার্ন যেটা এক্সপ্রেস করেছেন, আমরা কি আদৌ কোনোদিন টিচারদের সঙ্গে সামনাসামনি বসে ক্লাস করতে পারবো। এই অ্যাংজাইটি, এই ওয়ারি গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রেসিং থটস অ্যাবাউট ইওর ওন হেলথ, নিজের শরীরকে ঘিরে দুশ্চিন্তা, যেটা আমরা অনেক সময়, বা নিজের প্রিয়জনদের ঘিরে দুশ্চিন্তা, বিশেষ করে বাড়িতে বয়স্ক মানুষজন যদি থাকে, কারো যদি প্রি এক্সিস্টিং ডিজিজ থাকে, তাদেরকে নিয়েও একটা দুশ্চিন্তা, এদের মধ্যে ইনফেকশন চলে আসবে না তো, এদের যদি হয় তখন কি হবে। তার সাথে মন খারাপ, অনেকেই দেখলাম লিখেছেন যে মন খারাপ তারা অনুভব করছেন, ঘরের মধ্যে বন্দি দশা কতদিন আর থাকবো, এরকম ভাবে, জীবনটা কি এইভাবেই বন্দি থাকতে থাকতে শেষ হয়ে যাবে, সেই নিয়ে একটা লো মুড, ফ্রাস্ট্রেশন, এবং তার সঙ্গে একটা ইরিটেবিলিটি, বিরক্তি, এই সমস্ত গুলো আপনাদের লেখার মধ্যে দিয়েও উঠে এসছে। ডিফিকাল্টি ইন কনসেন্ট্রেটিং, পড়াশোনায় মনোযোগ দেওয়ার অসুবিধে, কাজে মনোযোগ দেওয়ার অসুবিধে, এটাও কিন্তু বিভিন্ন লোকের সঙ্গে কথা বলতে গিয়ে আমরা দেখেছি, স্টুডেন্টদের সঙ্গে কথা বলতে গিয়ে আমরা দেখেছি যে যদিও তারা ভার্চুয়াল টিচিং গুলো, লার্নিং তারা চেষ্টা চালাচ্ছে, কিন্তু মনোযোগ দিতে কোথাও যেন একটা অসুবিধে হচ্ছে। রিল্যাক্স করতে না, সবসময় ভেতরে একটা টেনশন, মাসলস গুলো সবসময় যেন টাইট হয়ে আছে। এবং কারো যদি অলরেডি কোনো মেন্টাল হেলথ কোনো প্রবলেম থেকে থাকে, যেমন স্টুডেন্টদের মধ্যেও কিন্তু মেন্টাল হেলথ প্রবলেম কম নয়, প্রায় 15 থেকে 20% স্টুডেন্ট কোনো না কোনো সময় তাদের কোনো মেন্টাল হেলথ প্রবলেম হতে পারে। তার মধ্যে অ্যাংজাইটি, ডিপ্রেশন বলতে মন খারাপের কথা বলছি না, মন খারাপ সবার হয়, ডিপ্রেশন মানে অবসাদের কথা বলছি, বা প্রলং মন খারাপ, অনেক দিন ধরে মন খারাপ, তার সঙ্গে আরো কিছু সেগুলো থাকে। তো কারো যদি এই ধরনের রোগ, কালকেই যেমন একটি স্টুডেন্টকে আমি হাসপাতালে দেখেছি, যা কলেজ স্টুডেন্ট, 22 বছর বয়স, 20 বছর বয়স, সেই মেয়েটির পুরনো একটা বছর 5 আগে একটা ইলনেসের অনসেট হয়েছিল। রিসেন্টলি এই স্ট্রেসে
তার ওষুধ বন্ধও হয়ে গেছিল, সে একদম ঠিকঠাক ছিল। এই স্ট্রেসে গত 7-10 দিন হলো তার হঠাৎ করে সিমটমস গুলো আবার ইমার্জ করেছে। এই ওয়ার্সেনিং অফ অনগোয়িং মেন্টাল হেলথ প্রবলেম, সেটাও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়া হার্টবিট বেড়ে যাওয়া, কারো কারো ক্ষেত্রে ফিজিক্যালি রেস্টলেস ফিল করা, অ্যাজিটেটেড ফিল করা, পেটটা কেমন গুড়গুড় করতে থাকা, খুব ক্লান্ত অনুভব করা, শরীরের মধ্যে অস্বস্তিকর অনুভূতি, খিদে কমে যাওয়া, কারো কারো ক্ষেত্রে বেড়ে যাওয়া, ডিফিকাল্টি স্লিপিং, এটাও অনেকে কমপ্লেন করছেন, ঘুমোতে পারছি না। আমরা একটা সার্ভে করেছিলাম, সেখানেও কিন্তু এটা যথেষ্ট একটা কমন প্রবলেম ছিল, এমনকি স্টুডেন্টদের মধ্যেও। শারীরিক যদি কোনো অলরেডি সমস্যা থেকে থাকে, যেমনই একটি ইউনিভার্সিটির ডিনের সাথে আমরা এরকমই একটা ওয়েবিনার দিচ্ছিলাম, সেখানে ডিন পরে জানালেন যে ডিন অফ সায়েন্স, যে তার ডায়াবেটিস আছে এবং সেটা যথেষ্ট ম্যানেজ উনি করছিলেন গত 3-4 বছর ধরে, কিন্তু বর্তমান সময়ে সেম রুটিন ফলো করে সেম ওষুধ খেয়ে তার ব্লাড সুগার লেভেল তিনি কন্ট্রোল করে রাখতে পারছেন। ওয়ার্সেনিং অফ ক্রনিক হেলথ প্রবলেম, এটাও দেখতে পাচ্ছি। সুন্দরবন অঞ্চল থেকে বেশ কিছু স্টুডেন্ট যাদের টাইপ 1 ডায়াবেটিস আছে, জুভেনাইল মানে কম বয়সে ডেভেলপ করা ডায়াবেটিস, অত্যন্ত দরিদ্র পরিবারের, এখানে একটি কলকাতার একটি অর্গানাইজেশন থেকে ফ্রিতে তার চিকিৎসার যে ইনসুলিন দরকার হয় সেটি দেওয়া হয়, কিন্তু দেখা যাচ্ছে সেই তাদের ডায়াবেটিক লেভেলে যথেষ্ট প্রবলেম হচ্ছে, তার কারণ লকডাউনের জন্য তারা ইনসুলিন নিতে আসতে পারেন, সেটাও একটা ফ্যাক্টর। এছাড়া অনেকের মধ্যে আমরা নেশা করার প্রবণতাও কিন্তু এই সময় দেখতে পাচ্ছি। তো এগুলো খুব কমন ইমোশনাল এবং বিহেভিয়ারাল রিঅ্যাকশনস, এগুলো হয়। তো সেই রিঅ্যাকশনস গুলোকে কিছু কিছু নরমাল রিঅ্যাকশনস বলবো, কিছু কিছু জিনিসকে আমরা অ্যাবনর্মাল রিঅ্যাকশনস বলবো। নরমাল রিঅ্যাকশনস কোনগুলো? যেরকম ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে বা নিজেকে নিয়ে খুব দুশ্চিন্তা করা, নিজের শরীরকে নিয়ে দুশ্চিন্তা করা, কি হবে এটাকে নিয়ে মাথার মধ্যে সবসময় চিন্তা করতে থাকা, বোর্ডম, বিরক্তি, কবে শেষ হবে, পেরে উঠছি না, আর ভাল লাগছে না। এছাড়া বারবার ধরে খবরের কাগজ বা বিভিন্ন মিডিয়ার মধ্য দিয়ে ইনফরমেশন গুলো, তথ্যগুলো পাওয়ার চেষ্টা করা, কতজন ইনফেক্টেড হলো, কতজন মারা গেল, কতজন কিওর হলো, ভ্যাকসিন আবিষ্কার হলো কি হলো না, এগুলো অত্যন্ত নরমাল রিঅ্যাকশন। এগুলো হয়তো 100% মানুষের মধ্যেই কম বেশি আমরা দেখতে পাবো। অ্যাবনর্মাল রিঅ্যাকশনস এর মধ্যে কি কি হতে পারে? শুধু আমার রোগ হয়ে যাবে না তো, দিন রাত আর কোনো চিন্তা নেই, শুধু এই কথাই ভেবে যাচ্ছে। তার ঘুমের অসুবিধা হচ্ছে দিনের পর দিন, 1-2 দিন 3 দিন পর্যন্ত ঘুমের অসুবিধা হতেই পারে, কিন্তু 8 দিন 10 দিন 15 দিন তার ঘুমের অসুবিধা হতেই থাকছে, সেটা কিন্তু একটা সমস্যার জায়গা। মনোযোগ দেওয়ার ক্ষেত্রে রেগুলার বেসিসে তার সমস্যা হচ্ছে। তাছাড়া প্যানিক রিঅ্যাকশন, এটা আমরা খুব কমনলি এই কোভিড-19 সিচুয়েশনে পেয়েছি। প্যানিক রিঅ্যাকশন মানে হঠাৎ করে প্রচন্ড শ্বাসকষ্ট হতে শুরু করা, দম আটকে যাচ্ছে, আর একটা প্রচন্ড ভয় পেতে শুরু করছে, এই বুঝি মরে যাবো, এই বুঝি অজ্ঞান হয়ে যাবো, এই বুঝি পাগল হয়ে যাবো, এটাকে বলছি প্যানিক রিঅ্যাকশন। এছাড়া মিডিয়া নিয়ে সারাদিন বসে থাকা, খবরের কাগজ বা টেলিমিডিয়া ছাড়া তার যেন থাকতেই পারছে না, শুধু একই খবর রাত দিন শুধু দেখে যাচ্ছে, এরকম যদি জায়গা হয় সেগুলোকে কিন্তু আমরা অ্যাবনর্মাল রিঅ্যাকশন হিসেবে। তো আমরা একটা সার্ভে করেছিলাম এই লকডাউন এবং কোভিড-19 এর জন্য মানুষের মধ্যে কি ধরনের মেন্টাল হেলথ পরিস্থিতি তৈরি হচ্ছে। সেই সার্ভের একটা ছোট্ট ভাগকে আমি এখানে বলছি। এই সার্ভেটা ছিল যে লকডাউন বা কোভিড-19 এর ফলে মানুষের মধ্যে ইমোশনাল ট্রমা কিরকম তৈরি হচ্ছে। এই ট্রমাগুলোকে আমরা 3 ভাবে আমরা দেখার চেষ্টা করেছিলাম। একটা হচ্ছে ইন্ট্রুশন মানে হচ্ছে এই কোভিড-19 রিলেটেড চিন্তা ভাবনা কিরকম বারবার মনের মধ্যে চলে আসছে এবং তার ফলে আমি অন্যান্য কোনো কাজকর্ম করতে আমার অসুবিধা হচ্ছে। হাইপার অ্যারোজাল হচ্ছে যে এই চিন্তা আসার ফলে আমি ঘুমোতে পারছি না, আমার কাজে মনোযোগ দিতে খুব অসুবিধা হচ্ছে, বারবার ওই দিকে মনোযোগ চলে যাচ্ছে। আর 3 নম্বর হচ্ছে অ্যাভয়েডেন্স, এই ধরনের কথাবার্তা আলোচনা শুনলেই আমি সেখান থেকে পালিয়ে আসছি, আমি চেষ্টা করছি যাতে এই চিন্তাগুলো না আসে মনের মধ্যে। এই 3টে প্যারামিটার দিয়ে আমরা ট্রমাটাকে সাধারণত দেখে থাকি এবং সেখান থেকে আমরা যেটা দেখি যে যতজনের প্রায় 1000 জনের উপর আমরা ডেটা কালেক্ট করেছিলাম অনলাইনে, তার মধ্যে 32% মানুষ
তাদের মধ্যে কিন্তু হাইপার অ্যারাউজাল মানে ঘুমের অসুবিধে বা কনসেন্ট্রেশনের অসুবিধে এটা কিন্তু 32% মানুষের মধ্যে বেশ হাই লেভেলে ছিল। যেখানে অ্যাভয়েডেন্স, যাতে চিন্তা ভাবনা না আসে, চিন্তা ভাবনা আলোচনা শুনলেই এই কোভিড-19 আলোচনা শুনলে পালিয়ে আসার প্রবণতা, সেটা প্রায় 44% মানুষের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম। আর এই চিন্তা ভাবনাগুলো বারবার মনের মধ্যে চলে আসা, সেটা প্রায় 65% মানুষের মধ্যে আমরা দেখতে পাই। এবং ওভারঅল আমরা যেটা দেখেছিলাম, হ্যাঁ, সেটা হচ্ছে প্রায় এটা 47 নয় 49% মানুষের মধ্যে কিন্তু এটা প্রায় মডারেট থেকে সিভিয়ার লেভেলে দেখা গেছে। এই 49% এর ক্ষেত্রে কি হবে, তাদের হয়তো একটা বড় অংশই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে, স্বাভাবিক জীবনযাত্রায় চলে আসবে। কিন্তু এদের মধ্যে কিছু মানুষ থাকবে যাদের কিন্তু যদি সেরকম সাপোর্ট না পায়, সেটা স্কুল কলেজ থেকে হোক, বাড়ি থেকে হোক, প্রতিবেশী থেকে হোক, অ্যাডমিনিস্ট্রেশনের, তাহলে কিন্তু এদের সমস্যা দেখা দিতে পারে। এই 49% এর মধ্যে 10.3% এমন আমরা পেয়েছিলাম, মানে প্রায় 100 প্লাস জন টোটাল স্যাম্পেলের, তাদের মধ্যে কিন্তু এই প্রবলেমগুলো মারাত্মক জায়গাতে আছে। এবং এই জায়গাটাকে যদি ইমিডিয়েটলি আমরা যদি অ্যাটেনশন না দিই, ইমিডিয়েটলি যদি সেটার চিকিৎসার ব্যবস্থা না করি, তাহলে কিন্তু এই মানুষগুলোর একটা বড় সংখ্যকের অবসাদ বা অ্যাংজাইটির রোগ, অ্যাংজাইটি সবার হয়, হ্যাঁ, কিন্তু অ্যাংজাইটির রোগ সবার হয় না। অ্যাংজাইটির রোগ বা আমরা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বলি, বা সুইসাইড পর্যন্ত আমরা দেখতে পারি। তাই আমাদের ওয়ার্নিং সাইন্স গুলো একটু খেয়াল রাখা দরকার। অনেক স্টুডেন্ট এখানে আছো, স্টুডেন্টদেরকে বিশেষ করে বলবো, তোমার পরিচিত যারা, তোমাদের বন্ধু বান্ধব যারা, তাদের মধ্যে যদি ওয়ার্নিং সাইন্স গুলো থাকে, তাহলে কিন্তু বিশেষ করে খেয়াল রাখা দরকার। এই ওয়ার্নিং সাইন্স গুলোর মধ্যে আছে বেশ কিছুদিন ধরে অবসাদে ভোগা, খুব বেশি টেনশন করতে থাকা, অত্যন্ত বেশি ভয় অনুভব করতে থাকা, মৃত্যুর চিন্তা যদি তার মাথায় ঘুরছে, খুব বেশি দুশ্চিন্তা করছে, এবং সব সময় নেগেটিভ চিন্তাগুলো তার মধ্যে আছে, ভবিষ্যৎটাকে অন্ধকার হিসেবে দেখছে, এটা হয়তো শেষ হবে না, বাড়িতে থাকতে থাকতেই মরে যাব, হ্যাঁ, কেউ হয়তো আমরা সুস্থ হব না কোনোদিন, সবাইকে গ্রাস করে নেবে, এরকম কথাবার্তা বলছে। তার সাথে আগে যে ধরনের কাজকর্মগুলো করতে ভালোবাসতো, সেই কাজকর্মগুলো কোনো মতেই করতে চাইছে না। তাহলে কিন্তু এগুলোর মধ্যে একটাও যদি থাকে সেই মানুষটার মধ্যে, তাহলে তার দিকে বিশেষভাবে মনোযোগ দেওয়া দরকার আছে। এছাড়া যদি কন্টিনিউয়াসলি 4-5 দিন 6 দিন ধরে ঘুমের সমস্যা চলছে, খিদে কমে গেছে, এমন কমে গেছে যে তার ফলে তার ওজন কমা শুরু হয়ে গেছে, সে কাজকর্ম একদম করতে পারছে না, সারাদিন শুয়ে বসে কাটাচ্ছে, সুইসাইড অ্যাটেম্পটও হয়তো নিয়েছে কোনো রকম ভাবে, সে হাত কাটা হোক, কি অ্যাটেম্প না নিলেও ঘুমের ওষুধ জোগাড় করেছে, কি দড়ি দ্বারা জোগাড় করেছে, যদি এরকম হয়েছে, এবং রোজকার যে কাজগুলো সেগুলো আর করে উঠতে পারছে না, লোকের থেকে একদম অ্যালুফ হয়ে যাচ্ছে, কারোর সঙ্গে ইন্টারাকশনে যাচ্ছে না, কথা বলতে চাইছে না, খুব কান্নাকাটি করছে, বা খুব বেশি রাগারাগি করছে, বা নেশার জায়গায় চলে যাচ্ছে, এরকম যদি হয়, তাহলেও কিন্তু এর একটাও কিন্তু থাকা মানে সেই মানুষটা কিন্তু ডেঞ্জার জোনে আছে। এবং এই ডেঞ্জার জোন থেকে মানুষগুলোকে বার করে আনাটা আমাদের খুব জরুরি। তাই এইগুলো যদি কারোর মধ্যে 2-3 সপ্তাহ আমরা দেখতে পাই, তাহলে ইমিডিয়েটলি কোনো মেন্টাল হেলথ প্রফেশনাল, তাদের সাইকিয়াট্রিস্ট হোক, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হোক, এদের সঙ্গে যোগাযোগ করতে হবে। আমাদের কাছে, আমি একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, আমাদের কাছে আশা নিয়ে বহু মানুষের অনীহা তৈরি হয়, প্রচুর নেগেটিভ জায়গা কাজ করে, তাহলে কি আমি পাগল হয়ে গেলাম যে পাগলের ডাক্তারের কাছে যেতে হবে? না, হ্যাঁ, আমাদের কাছে আসা মানে পাগল বলে কথাটাই আমাদের ডিকশনারিতে নেই। মানুষের শরীর যেমন খারাপ হতে পারে, মানুষের মনও খারাপ হতে পারে, এবং সব সময় মনের যে খারাপ অবস্থা তৈরি হয় সেখান থেকে আমরা নিজেরা বেরিয়ে আসতে পারি তা নয়, অনেক সময় পরিস্থিতি একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। এবং এই যে ওয়ার্নিং সাইন্স গুলো বললাম, সেগুলো যদি খুব সিভিয়ার হয়, বিশেষ করে যদি সুইসাইডালিটি থাকে, আত্মহত্যা প্রবণতা থাকে, তাহলে 2-3 সপ্তাহ পর্যন্ত যেন আমরা ওয়েট না করি, ইমিডিয়েটলি কোনো মেন্টাল হেলথ প্রফেশনালের সঙ্গে যোগাযোগ করি, তাকে বুঝিয়ে সুঝিয়ে বা তার বাড়ির লোককে বুঝিয়ে। তাহলে এই যে চারদিক থেকে বিভিন্ন রকম স্ট্রেস রিঅ্যাকশন তৈরি হচ্ছে, সেই রিঅ্যাকশন গুলো কিভাবে কমাবো? প্রথম যেটা খেয়াল রাখতে হবে যে আমাদের মধ্যে স্ট্রেস গুলো তৈরি হচ্ছে মানে আমরা যে মানসিকভাবে দুর্বল তা কিন্তু নয়, হ্যাঁ, এর মানে হচ্ছে যে এর একটা প্রভাব আমাদের মধ্যে
পড়ছে, যেটা পড়াটাই স্বাভাবিক। তার জন্য এটা আমাদের খেয়াল রাখা দরকার, যেহেতু সিচুয়েশনটা এতটা অ্যাবনর্মাল, পরিস্থিতিটা এতটা অ্যাবনর্মাল, সেখানে আমাদের কিছু স্বাভাবিক রিয়াকশন হবেই। এই স্বাভাবিক রিয়াকশন না হওয়াটা কিন্তু অস্বাভাবিকতা। ফলে যখন আমার মধ্যে যে আমরা যে কমন রিয়াকশনস গুলোর কথা আগে আলোচনা করেছিলাম, সেগুলো যদি কিছু হয়, তখন নিজেকে যেটা বলা দরকার যে আমি খুব স্ট্রেসে আছি এবং বর্তমান সিচুয়েশনটাই এরকম যে এই স্ট্রেসটা অত্যন্ত আমার স্বাভাবিক। নিজেকে দোষারোপ না করে এই জাতীয় কথা বলাটা হেল্প করে। তথ্যের জন্য কাদের উপর নির্ভর করব? হ্যাঁ, অবশ্যই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং গভর্নমেন্ট বিভিন্ন যে সাইটগুলো থাকে, সেটা স্টেট গভর্নমেন্ট বলি কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বলি, যদিও এখানেও তথ্য বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে পাল্টে যাচ্ছে, কারণ কোভিড-19 সিচুয়েশনটা আমাদের অনেকের কাছে এখনো অজানা, বিজ্ঞানীদের কাছেও অজানা, তাই তথ্য পাল্টাচ্ছে। কিন্তু এছাড়া সোশ্যাল মিডিয়ার উপর যদি আমরা ভরসা করি, কে হোয়াটসঅ্যাপে কি লিখে পাঠালো, কে ফেসবুকে কি পোস্ট দিল, চেষ্টা করবো সেগুলোকে না পড়তে, ডিলিট করে দিতে এবং কাউকে অবশ্যই ফরওয়ার্ড না। সারাদিনে কোভিড-19 নিউজ পড়ার দরকার নেই। দিনে দুবার যদি আমরা খবরগুলো দেখে নিই বা অন্য কারো কাছ থেকে শুনে নিই, সেটাই যথেষ্ট। দিনে একবার করতে পারলে আরো ভালো। সারাদিন খবর নিয়ে সেটা যে আমাকে খুব বেশি হেল্প করবে তা কিন্তু নয়, উল্টা আমি আমার বার্ডেন বাড়িয়ে ফেলব। নিজের নর্মাল রুটিনটাকে ফলো করা খুব জরুরি, অন্তত ঘুমানোর টাইমটা। লকডাউনের সময় বহু মানুষের দেখেছি ঘুমানোর রুটিনটাকে খুব গন্ডগোল করে ফেলেছে, স্নান করা, খাওয়া, এই রুটিনও গন্ডগোল হয়ে গেছে। সেটা যেন কোনো রকম ভাবে না হয়, কারণ রুটিন গন্ডগোল হলেই আমাদের মধ্যে একটা সেন্স অফ অ্যাবনর্মালাইজেশন তৈরি হয়, জিনিসগুলো যেন কেমন যেন অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে। তাই রুটিনটাকে ঠিক রাখা জরুরি। রুটিন ঠিক রাখলে এবং সঠিক খাবার যদি আমরা খাই, তাহলে কিন্তু আমাদের ইমিউনিটিও গ্রো করে, এবং কোভিড-19 কে ডিল করার জন্য যেটা আমাদের হেল্প করতে পারে সেটা হচ্ছে ইমিউনিটি। কারো যদি নেশা করার অভ্যাস থাকে, মদ্যপানের অভ্যাস থাকে বা রাতে ঘুমের ওষুধ খাওয়ার অভ্যাস আছে, সেগুলোকে যতটা কম করা যায় তত ভালো, বাদ দিতে পারলে আরো ভালো। এবং আরেকটা বিষয় সাইকোলজিক্যাল ফার্স্ট এড। সাইকোলজিক্যাল ফার্স্ট এড আমি আজকে আলোচনায় যাচ্ছি না, সেটা বিশেষ করে যখন ওয়ার্নিং সাইন্স গুলো আমার বন্ধু বান্ধবদের বা বাড়ির কারো দেখছি, তখন আমরা নিজেরা কিভাবে তাকে ইনিশিয়ালি সাপোর্ট দিতে পারি, কিভাবে একটা ফার্স্ট এড প্রোভাইড করতে পারি, ইমোশনাল ফার্স্ট এড, তারপর সেটা এখানে যাচ্ছি না, সেটা নিয়ে অনেক সময় চলে যাবে। আর যেগুলো দরকার সেটা হচ্ছে যে যদিও সোশ্যাল ডিস্টেন্সের কথা বলা হচ্ছে, সোশ্যাল ডিস্টেন্সিং কথাটা সঠিক কথা নয়, ফিজিক্যাল ডিস্টেন্সিং কথাটা অনেক বেশি সঠিক। মানুষের থেকে দূরত্ব রাখতে হবে শারীরিকভাবে, কিন্তু মানসিকভাবে দূরত্বটা যেন কোনোভাবে না থাকে, সামাজিক দূরত্বটা যেন অনেক বেশি মানে কাছাকাছি থাকে। তার জন্যই ভার্চুয়ালি ফোনের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে, যেরকম করেই হোক সেই মানুষগুলোর সঙ্গে যোগাযোগটা যেন থাকে, এটা খুব জরুরি। এটা নিয়ে আরো ডিটেলে আমি বলবো। এবং যখন আমরা অন্যের সঙ্গে আলোচনা করছি, বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলছি, তখন লকডাউন, করোনা, আমফান এই জাতীয় কথাবার্তা আলোচনা না করে আমরা অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারি। হয়তো লকডাউনে বাড়িতে থাকার সময় কিছু নতুন অ্যাক্টিভিটি করেছি, নতুন কিছু স্কিল শিখেছি, হয়তো কোনোদিন আমি রান্না করতাম না, এই সময় আমি রান্না করেছি, আমি কি সেগুলো নিয়ে বন্ধুদের সাথে আমি আলোচনা করতে পারি? এবং লকডাউনটাকে কতটা আমরা কাজে লাগাতে পারি বিভিন্ন আমাদের ভুলে যাওয়া যে শখ আহ্লাদ গুলো ছিল, পুরনো যে স্মৃতিগুলো ছিল, সেগুলোকে নিয়ে, সেটাও কিন্তু আমাদের খুব হেল্প করতে পারে। জরুরি সেটা হচ্ছে শারীরিক ব্যায়াম, ফিজিক্যাল এক্সারসাইজ বা যে কোনো ধরনের আসন। সেটা যদি সারাদিনে 30 মিনিট, বড়দের ক্ষেত্রে 30 মিনিট, ছোটদের ক্ষেত্রে, ছোট মানে 16 বছরের নিচে তাদের ক্ষেত্রে 1 ঘন্টা, এই 30 মিনিট যদি ফিজিক্যাল এক্সারসাইজ করি, সেটা কিন্তু আমাদের ইমিউনিটি বাড়ানোর ক্ষেত্রে প্রচন্ড রকম ভাবে উপযোগী। কিন্তু প্রথমেই যে 30 মিনিট করে উঠতে পারবো সেরকম হয়তো সম্ভব নয়। আমরা 10 মিনিট দিয়ে শুরু করি, তারপরে ধীরে ধীরে বাড়িয়ে সেটা 15 মিনিট 20 মিনিটে যদি নিয়ে যাই, তাহলে সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে খুব উপযোগী হতে পারে। এবং এই ফিজিক্যাল এক্সারসাইজ শুধু আমাদের ইমিউনিটি বাড়ায় তা নয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তা নয়, আমাদের মানসিকভাবে মুডকে বেটার রাখতে সাহায্য করে, এবং তার ফলে পড়াশোনা বা অন্যান্য কাজের ক্ষেত্রে মনোযোগ দিতেও অনেক বেশি সুবিধা হয়।
অনেকেই যেটা কমপ্লেন এখন করছে, স্বাভাবিকভাবেই অনলাইন ক্লাসে মনোযোগ ধরে রাখা মুশকিল হয়। ক্লাসরুমগুলো যেরকম ইন্টারাকশনের মধ্য দিয়ে হয়, আমি যেরকম ওয়েবিনারে এখানে বলছি, এরকম ভাবে একতরফা লেকচার দেওয়াটা আমার নিজের অভ্যেস না। চিরকাল ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে করতে ভালোবাসি, অ্যাক্টিভিটি বেসড করতে ভালোবাসি। কিন্তু এখন এই প্ল্যাটফর্মটা যেহেতু আমাদের কাছে একটা অত্যন্ত উপযোগী হয়ে গেছে, ফলে আমরা সবাই কিন্তু এর সাথে অ্যাকোমোডেট করছি। এখানে মনোযোগ ধরে রাখাটা মুশকিল হয়, কিন্তু মনোযোগ ধরে রাখার ক্ষেত্রে কিছু কিছু বিষয় আছে যেগুলো আরো আমি বলবো পরে, সেগুলো যদি ফলো করতে পারি তাহলে কিন্তু তার মধ্যে ফিজিক্যাল এক্সারসাইজও একটা, আমাদের মনোযোগ ধরে রাখার ক্ষেত্রে অসুবিধা অনেক কম হয়। দ্বিতীয় যেটা মনোযোগ ধরে রাখার ক্ষেত্রে খুব উপযোগী, সেটা হচ্ছে গভীর শ্বাস প্রশ্বাস নেওয়া, অ্যাবডোমিনাল ব্রিদিং। ডিপ অ্যাবডোমিনাল ব্রিদিং বলতে কি বোঝায়? ধীরে ধীরে পেট ফুলিয়ে কোনো চেয়ারে বসলাম, পা দুটো যেন মেঝের উপর থাকে, শরীরটা একদম লুজ, হাত দুটো থাইয়ের উপর রেখে, বডিটাকে সোজা রেখে আমি ধীরে ধীরে ফুলের গন্ধ নেওয়ার মতো করে বাতাস নেব। ফুলের গন্ধ নেওয়ার মতো করে বাতাস নেওয়া, যাতে পেটটা ফুলবে, বুক ফুলবে না। কাঁধ কিন্তু শক্ত হবে না। অনেকে প্রচন্ড বুক ফুলিয়ে কাঁধ শক্ত করে বাতাস নেন, সেটা কিন্তু কোনো কাজে দেয় না, সে যে বাবাই দেখাক না কেন। আমরা যদি পেট ফুলিয়ে ধীরে ধীরে ফুলের গন্ধ নেওয়ার মতো করে 5 সেকেন্ড ধরে বাতাস নেই, 2-3 সেকেন্ড থেমে তারপরে বাতাসটা নিজে অটোমেটিক্যালি বেরিয়ে যেতে দিই, একটা বেলুনে ফুটো হলে যেরকম বাতাসটা বেরিয়ে যায়, ঠিক সেরকম ভাবে বাতাসটা বেরিয়ে যাওয়ার পরে শরীরটা পুরো ঢিলে ছেড়ে দিয়ে আবার যদি ধীরে ধীরে বাতাস নিতে থাকি, এরকম, এটাকে বলছে ডিপ ব্রিদিং এক্সারসাইজ। এটা যদি 10 মিনিট করে, 10 মিনিটে এরকম 30 থেকে 40টা সাইকেল হবে শ্বাস নেওয়া এবং ছাড়ার, দিনে দুবেলা 10 মিনিট করে টোটাল 20 মিনিট যদি আমরা অভ্যেস করি, এটা আমাদের স্ট্রেসের রিঅ্যাকশনস গুলো কমাতে সাহায্য করে, আমাদের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। বিশেষ করে কর্টিজল বলে একটা হরমোন আর নরএপিনেফ্রিন বলে আরেকটা হরমোন, এই দুটো আমাদের ইমিউনিটিকে কমিয়ে দেয়, দুটোই স্ট্রেস হরমোন। এই দুটো স্ট্রেস হরমোনকে কমানোর ক্ষেত্রে ডিপ অ্যাবডোমিনাল ব্রিদিং এক্সারসাইজের একটা মারাত্মক উপযোগিতা আছে। ফলে স্ট্রেস রিঅ্যাকশন কমে, আমাদের ইমিউনিটি বাড়ে। স্ট্রেস রিঅ্যাকশন কমা মানে আমাদের মানসিকভাবে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা কমে যাওয়া, আর স্ট্রেস রিঅ্যাকশন কমা মানে আমাদের মনোযোগ বাড়ারও একটা সুবিধা কিন্তু হয়ে যাওয়া। শান্ত থাকার চেষ্টা করা, কোনো কিছু পেলাম, খবর পেলাম আমার পাশের বাড়িতে না একজন করোনা ধরা পড়েছে, জানিস, ওরে বাবা কি হবে কি হবে, এই যে আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়ি কি হবে, সেটা কিন্তু আমাদের কোনোভাবে হেল্প করে না। উল্টে এরকম করার ফলে কি হয়, আমাদের শরীরের মধ্যে অ্যাড্রিনালিন বলে একটা হরমোন আছে যেটা স্ট্রেস হরমোন, তার হঠাৎ একটা সিক্রেশন শুরু হয়ে যায়। এবং অ্যাড্রিনালিন হরমোন টেম্পোরারিলি সিক্রেশন হলে সেটা আমাদের হেল্প করে, কোনো ক্রাইসিসে আমাদের হেল্প করে। কিন্তু যখনই সেটা বেশিক্ষণ ধরে আমাদের শরীরে তার কাজ চালাতে থাকবে, সে কিন্তু আমার শরীরের বিভিন্ন অঙ্গকে দুর্বল করতে শুরু করবে এবং আমাদের ইমিউনিটিকে কমাতে শুরু করবে। তার জন্য যতটা শান্ত থাকা যায় সেই শান্ত থাকার চেষ্টা করাটা অবশ্যই জরুরি। আরেকটা খেয়াল রাখা দরকার, আমার আশেপাশের মানুষ কি করছে, কে থুতু ফেললো, কে মাস্ক পরলো না, সেগুলো কোনোটাই আমার হাতে নেই। আমি কি করব, আমি নাক মুখ থেকে মাস্ক পরছি কিনা, আমার নাক মুখে চোখে যাতে হাত না যায় সেটাকে আমি খেয়াল রাখছি কিনা, আমি বাইরে থুতু ফেলছি কিনা, আমি বাইরে গেলে পরে বারবার হাত ধুয়ে পরিষ্কার করছি কিনা, এইগুলো আমার হাতে একমাত্র। কেউ যদি খুব প্যানিক করে কি হবে তাকে কি করতে পারি, তাকে বড় জোর প্রশ্ন করতে পারি, হ্যাঁ তুমি কি সত্যি, মানে তুমি কতটা শিওর যে এটা কতটা খারাপ হতে পারে। অনেক সময় প্যানিক করে তারা ভেবে দেখে না, তারা ভেবে নেয় আমার কোভিড-19 হয়ে যাবেই। তাকে যদি জিজ্ঞেস করি তুমি কতটা শিওর যে তোমার কোভিড-19 হয়ে যাবে, তাকে যখন প্রশ্নটা করবে সে হয়তো ভাববে না আমার হয়তো 20-30% চান্স আছে। আচ্ছা 20-30% কেন মনে হচ্ছে চান্স আছে? না আমি তো বাজারে যাই, বাজার থেকে তো অনেক বেশি ছড়াচ্ছে, ফলে এই যে তুমি ভাবছিলে আমার হয়ে যাবেই, হ্যাঁ, আর 20-30% দুটোর মধ্যে একটা ফারাক আছে, 100% আর 30%-এর মধ্যে। যখন এই রিয়েলিটিটাকে তারা দেখতে পায়, স্বাভাবিকভাবেই তাদের অ্যাংজাইটি গুলো কিন্তু অনেক বেশি কমে আসে। লকডাউনের পজিটিভ অ্যাসপেক্ট গুলো কি কি সেটা মাথায় রাখাটা খুব জরুরি। এই লকডাউনের ফলে প্রত্যেকে ডিসকভার করার চেষ্টা করো যে তোমরা লকডাউনটাকে কিভাবে ব্যবহার করতে পেরেছো, কি কি নতুন জিনিস শিখেছো, করেছো, বাড়ির সঙ্গে ইন্টারাকশনটা বেড়েছে কিনা, নতুন কিছু পুরোনো হবিস গুলোকে আবার ফেরত আনতে পেরেছো কিনা, নতুন কিছু করেছো কিনা। যদি না করে থাকতে পারো, কিছু না কিছু পজিটিভ অবশ্যই আছে।
যদি না শুরু করতে পারো এখন থেকে শুরু করো, আজকের তারিখ থেকে শুরু করো, হ্যাঁ, কোনোটাই দেরি নয়। কারো যদি অলরেডি কোনো ওষুধ চলছিল সেই ওষুধগুলো চলাটা খুব জরুরি, সেগুলো যেন কোনো রকম ভাবে ইরেগুলার না হয়, কারণ যখন স্ট্রেস সিচুয়েশন থাকে তখন সেম ওষুধে কিন্তু প্রবলেম অনেক সময় বেড়েও যেতে পারে। তাই সেখানে যদি ওষুধ ইরেগুলার করে ফেলি তাতে প্রবলেম আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর যারা হেলথ কেয়ার স্টাফ বা হিউম্যানিটেরিয়ান ওয়ার্কার, যারা যেমন আমফানে কাজ করতে যাচ্ছে, এরা তো হিউম্যানিটেরিয়ান ওয়ার্কার, তাদের ক্ষেত্রে খুব বেশি জরুরি সেলফ কেয়ার, সেলফ কেয়ার, সেলফ কেয়ার, মানে ঘুম, খাওয়া, স্নান করা, ঘুমের সঙ্গে যেন কোনোভাবে কম্প্রোমাইজ না হয়, 7 থেকে 8 ঘন্টা ঘুম, এটা খুব জরুরি। এগুলো মোটামুটি একটা প্রিভেনশন টিপসের জায়গা থেকে আমি বললাম। এবারে একটু ভেঙে বলতে চাইবো এগুলোকে। ডক্টর রানা, আমাদের কতক্ষণ টাইম আছে? হ্যালো, আমাদের কতক্ষণ টাইম আছে? হ্যাঁ প্রশান্ত বাবু বলুন। কিরকম টাইম আছে আমাদের? আপনি আরেকটু বলতেই পারেন, ক্যারি অন। আচ্ছা, মিনিট 15? হ্যাঁ হ্যাঁ, ফাইন, ঠিক আছে। তাহলে এখানে একটা বিষয় বলবো, সেটা হচ্ছে A to Z অফ মেন্টাল হেলথ, কিভাবে আমরা নিজেদের মেন্টাল হেলথের দিকটাতে খেয়াল রাখতে পারি। এই A to Z অফ মেন্টাল হেলথ বলতে গিয়ে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে এ মানে হচ্ছে, স্লাইডটা কোনোভাবে আবার কাজ করছে না। হ্যাঁ, এ মানে হচ্ছে অ্যাকসেপ্ট। কি অ্যাকসেপ্ট করব? আজকে যে কঠিন সিচুয়েশনে দাঁড়িয়ে আছি সেটাকে কি ডিনাই করার কোনো উপায় আছে? আজকে যে আমরা একাধিক ডিজাস্টারের মধ্যে আছি এবং তাতে আমাদের বিভিন্ন রকম প্রতিক্রিয়া হচ্ছে, আগে জীবনকে যেরকম ভাবে ভাবিনি এখন সেরকম ভাবে জীবনকে ভাবতে হচ্ছে, আমরা অনেক বেশি অনিশ্চয়তার মধ্যে আছি। এই পরিস্থিতিটাকে অ্যাকসেপ্ট করা জরুরি, না কিছু হবে না, কিছু হবে না, কিছু হবে না, এরকম কথাবার্তা বলবো? দেখা গেছে যারা সিচুয়েশনটাকে, আমি বর্তমান সিচুয়েশনে, এই সিচুয়েশনের আগে যেমন ছিলাম তার চেয়ে যে কিছুটা হলেও মন্দ থাকবো, কিছুটা হলেও বেশি স্ট্রেসে থাকবো, কিছুটা হলেও অসুবিধায় থাকবো, কিছুটা হলেও অনিশ্চয়তায় থাকবো, এই জায়গাটাকে যদি আমি অ্যাকসেপ্ট করতে শিখি, সেটা কিন্তু আমাদের কাছে মারাত্মক একটা বেনিফিট হিসেবে কাজ করে। নিজেকে বলা যে আমি স্ট্রেসে আছি, এই সিচুয়েশন আমি স্ট্রেসে আছি। বন্ধু বান্ধবদের যদি অনেক সময় নিজেকে হিরো হিসেবে দেখানোর জন্য যদি বলতে ধুর আমার উপর কোনো চাপই পড়ছে না, আমার উপর এর কোনো ইম্প্যাক্টই নেই, কি আর হবে, যা হবে দেখা যাবে, এটা কিন্তু অনেক সময় একটা ডিনায়ালের জায়গা। কিন্তু ফ্যাক্টটাকে অ্যাকসেপ্ট করাটা অনেক বেশি হেল্পফুল, যেটা আমাদের স্ট্রেসকে, এই অ্যাকসেপ্টেন্স কিন্তু একটা স্ট্রেসকে কমিয়ে দেয়। কিন্তু যদি আমরা ডিনায়ালে থাকি সেটা কিন্তু আমাদের স্ট্রেসকে বাড়িয়ে দেয়। নেক্সট সেটা হচ্ছে বি হচ্ছে বিলিভ। কি বিলিভ করব? যে উই শ্যাল ওভারকাম। যতই কঠিন পরিস্থিতি হোক না কেন, আমরা বেশিরভাগ মানুষই এই কঠিন পরিস্থিতি থেকে এগিয়ে আসতে পারবোই। এই বিলিফটা আমাদের কিভাবে হেল্প করে? পজিটিভ সাইকোলজি বলে একটা স্কুল আছে সাইকোলজি। পজিটিভ সাইকোলজি বেশ কিছু রিসার্চে দেখেছে যারা ভবিষ্যৎ সম্পর্কে খুব বেশি আশাবাদী, এক্সেসিভ আশাবাদীর কথা বলছি না, রিয়েলিস্টিক্যালি যারা আশাবাদী, তারা দেখা গেছে যে কোনো কঠিন সমস্যার সাথে খুব সহজে ডিল করতে পারে, তাদের ইমিউনিটিও কিন্তু বেটার থাকে। বিভিন্ন রিসার্চের মধ্যে দিয়ে এগুলো কিন্তু ডকুমেন্টেড হয়েছে। 3 নম্বর হচ্ছে সি হচ্ছে কানেক্ট। কি কানেক্ট করা জরুরি? সেটা হচ্ছে আমার যা যা স্ট্রেস রিঅ্যাকশনস হচ্ছে, সেই স্ট্রেস রিঅ্যাকশনস গুলো যে নরমাল রিঅ্যাকশন টু অ্যাবনরমাল ইভেন্ট, মানে আমার যা কিছু এখন অসুবিধা হচ্ছে, যা কিছু ডিফিকাল্টি আমি ফেস করছি,
নিজের ওপর দোষারোপ নয়, পরিস্থিতির ওপর, দ্য সিচুয়েশনের ওপর দোষারোপ করাটা খুব জরুরি। কারণ সিচুয়েশনটা এখানে অ্যাবনর্মাল, সিচুয়েশনটাই এখানে একটা খুব বাজে অবস্থায় আছে। এই কানেকশনটা, এই লিঙ্ক করাটা কিন্তু খুব জরুরি। না হলে যদি আমরা কোথাও আমি পেরে উঠছি না, আমার দ্বারা হচ্ছে না, আমার তো করা উচিত ছিল, এত লোক পারছে এটার সাথে ডিল করতে, এত লোক এত সাহস নিয়ে লড়াই করছে, আমার কেন এত টেনশন হচ্ছে, আমার কেন এত ভয় হচ্ছে, এইভাবে যদি নিজেকে ব্লেম করতে থাকি, নিজেকে অ্যাবনর্মালাইজ যদি করতে থাকি, সেটা কিন্তু আমাকে হেল্প করবে না, উল্টে আমার ইমিউনিটিকে কমাতে সাহায্য করবে, আমার অ্যাড্রিনালিন হরমোনের সিক্রেশন বাড়িয়ে দেবে। ডি, এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা হচ্ছে ডু। অনেকে, যেমন একটি কলেজে আমি ওয়েবিনার করছিলাম, সেখানে কিছু স্টুডেন্ট প্রশ্ন করে যে এই সময়ে কনসেন্ট্রেশন আমাদের একদম হচ্ছে না, যে ভার্চুয়াল ক্লাসগুলো আমরা অ্যাটেন্ড করছি সেখানে মনোযোগ দিতে পারছি না, তো আমরা কিভাবে মনোযোগ বাড়াবো? আমরা প্রচুর মেডিটেশন প্র্যাকটিস করছি, ধ্যান প্র্যাকটিস করছি, কোনোভাবেই কিন্তু আমাদের মনোযোগ বাড়ছে না। একটা কথা বলবো, ধ্যানে মনোযোগ বাড়ে কি বাড়ে না সেটা কন্ট্রোভার্সি, কিন্তু আমরা যখন এফোর্ট দিয়ে আমাদের রুটিন কাজগুলো করি, যখন যে কাজটা করা মনোযোগ না বসলেও যদি সেই রুটিন কাজগুলো যদি করতে থাকি, যে সময় পড়তে বসা সেই সময়েও যদি পড়তে বসি, হয়তো 5% মনোযোগ বসছে প্রথম দিকে, কিন্তু এই 5% নিয়েই আমি অ্যাকসেপ্ট করে যদি কাজটা করি, তাহলে দেখা যাবে 10 দিন পরে সেটাই হয়তো বেড়ে গিয়ে 25% হয়ে গেছে। এভাবে যদি আমরা এফোর্টটা দিতে থাকি, কাজটা করতে থাকি, ডুটা যেন চালু থাকে, তাহলে দেখা যাবে কিন্তু আমরা ধীরে ধীরে আমাদের অনেকগুলো কঠিন ইস্যুকেই আমরা ম্যানেজ করে উঠতে পারছি। তার জন্য করে যাওয়াটা খুব জরুরি। এছাড়া রুটিন টাস্ক করার আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের বডি, তো আমাদের একটা রুটিন অলরেডি আমাদের বডির মধ্যে সেট করা আছে, যে কারণে একটা নির্দিষ্ট টাইম ছাড়া আমাদের ঘুম পায়, নির্দিষ্ট টাইম ছাড়া আমাদের খিদে পায়। এছাড়া মেয়েদের মধ্যে যেমন নির্দিষ্ট টাইম ছাড়া মেনস্ট্রুয়াল সাইকেল হয়, এরকম আমাদের যেমন সিজন আছে গোটা সাল জুড়ে, তেমনি আমাদের বডিও কিন্তু এরকম কিছু রুটিনের মধ্যে অভ্যস্ত। এবং এই রুটিনটাকে যদি আমরা চলতে দিই, আমার বডিকে কিন্তু বেশি অ্যাডজাস্ট করতে হচ্ছে না। কিন্তু আজকে আমি রাত্রি 10টায় শুলাম, কালকে আমি রাত্রি 1টায় শুচ্ছি, পরশু আমি রাত্রি 12টায় শুচ্ছি, এভাবে যদি হ্যাপাজার্ড রুটিনগুলো চেঞ্জ করতে থাকি, আমার বডি কিন্তু অভ্যেসের মধ্যে আসতে পারছে না। তাতে বডির উপর এক্সট্রা স্ট্রেস পড়ছে, এক্সট্রা বার্ডেন পড়ছে। আর বডির যখন এক্সট্রা বার্ডেন বা স্ট্রেস নিতে শুরু করবে, স্বাভাবিকভাবে সে কিন্তু ভেঙে পড়তে শুরু করবে, যে কারণে রুটিন টাস্কটা ফলো করা জরুরি। নেক্সট হচ্ছে ই। ই হচ্ছে এভিডেন্স সার্চ। কি এভিডেন্স দেখব? করোনা নিয়ে বিভিন্ন রকম কথা হচ্ছে, বিভিন্ন রকম তথ্য ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, টেলিমিডিয়াতে, নিউজ মিডিয়াতে আমাদের সামনে উঠে আসছে, বা আমাদের মধ্যে অনেক রকম ভয় আতঙ্কর জায়গা তৈরি হচ্ছে। আমার কোভিড হয়ে যাবে না তো, আমার বাড়ির কারো হয়ে যাবে না তো, হ্যাঁ আমি মরে যাব না তো, আমার বুকটা কেমন একটু করছে, আমার হার্টের প্রবলেম নেই তো। কোনো কিছুকে বিশ্বাস করার আগে নিজেকে দেখতে হবে যে আমার যে ভয় বা আমার যে দুশ্চিন্তা তৈরি হচ্ছে, তার পেছনে সত্যি কোনো এভিডেন্সেস আছে কিনা। যদি এভিডেন্সেস থাকে, তাহলে ভয় বা দুশ্চিন্তাটাকে নিয়ে আমি কি করব সেটা পরের ভাবনা, সেটা নিয়ে আমি পরে আসবো। কিন্তু এই এভিডেন্স খোঁজাটা খুব জরুরি। বা অনেক সময় ভার্চুয়াল ক্লাসের মধ্যে যারা রেগুলার বেসিসে ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারছে না নেটের কানেক্টিভিটির সমস্যার জন্য, তাদের অনেকের মধ্যে একটা ভয় তৈরি হচ্ছে, হ্যাঁ আমি যেহেতু ক্লাসগুলো করতে পারছি না, তাহলে আমি নিশ্চয়ই ফেল করে যাব। এটা কি আমার ভাবনা, না সত্যি এভিডেন্স বলছে? আমি কি টিচারদের সঙ্গে কথা বলেছি আমার নেট কানেকশনের জন্য আমি ক্লাসগুলো করতে পারছি না, তার মানে কি আমি ফেল করে যাব? এই এভিডেন্স গুলোকে দেখাটা কিন্তু খুব জরুরি। এভিডেন্স যদি আমরা খুঁজে দেখি, তাহলে দেখবো আমাদের অনেক ক্ষেত্রে একটা রিয়েলিস্টিক জায়গা তৈরি হচ্ছে। কিছু একটা গন্ডগোল হলো। হ্যালো হ্যালো, স্লাইড দেখাচ্ছে না। হ্যাঁ,
আমি কন্ট্রোল রিকোয়েস্ট পাঠিয়েছি। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে এফ। এর কথা আমি আগেই বলেছি, এফ মানে হচ্ছে ফলো করা। একমাত্র রিলায়েবল সাইটগুলোকেই ফলো করব। টিচারদের ক্লাসের ব্যাপারে টিচারদের বন্ধু বান্ধবরা কি বলছে সেগুলোকে ফলো করাচ্ছে, টিচারদের সঙ্গে সরাসরি আলোচনা করা যখন কোনো ডাউট তৈরি হচ্ছে, সেটা কিন্তু খুব জরুরি। সেগুলোকে যদি আমরা ঠিকঠাকভাবে ফলো না করি, ইনস্টিটিউশনাল সাইটকে ফলো না করে কে কোথা থেকে কি বললো সেগুলোকে যদি আমরা ফলো করতে থাকি, তাহলে কিন্তু ভার্চুয়াল লার্নিং এর ব্যাপারেও আমাদের অ্যাংজাইটি বা স্ট্রেস বাড়বে। একই রকম ভাবে কোভিড-19 এর ব্যাপারে একমাত্র গভর্নমেন্ট সাইট বা WHO সাইট বা ICMR সাইট এগুলোকেই ফলো করাটা জরুরি, সোশ্যাল মিডিয়া একদম না। জি হচ্ছে গাইড করা। আমরা প্রথমেই একটা স্লাইডে বলেছিলাম, when we are part of the solution we are no more a problem। মানে আমরা যখন অন্যকে সাহায্য করছি অ্যাকচুয়ালি আমাদের প্রবলেম সবচেয়ে কমছে। তাই বর্তমান পরিস্থিতিতে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাড়ির লোকজন, তাদেরকে স্টুডেন্ট, টিচার্স এদেরকে যখন আমরা গাইড করব যাতে বর্তমান পরিস্থিতিতে তারাও নিজেরা শান্ত থাকতে পারে, তার মধ্যে দিয়ে আমি সবচেয়ে বেশি শান্ত থাকব। আমি যদি দিনে দুজনকেও যদি গাইড করতে পারি কিভাবে সঠিকভাবে মাস্ক ব্যবহার করতে হয়, নাক মুখ দুটো ঢাকাই কেন প্রয়োজন, শুধু মুখ ঢাকলে হবে না, এবং বারবার সেই মাস্কে হাত দিয়ে যদি আমি খুলে ফেলি তাহলে কি কি ক্ষতি হতে পারে, তাহলে সেই গাইডটাও কিন্তু অন্যকে মানে নিজেকে সবচেয়ে বেশি হেল্প করে। হচ্ছে হবিজ। আমি কি নিজের হবিগুলোকে আবার নতুন ভাবে রিসার্চ করতে পারি, নতুন ভাবে শুরু করতে পারি, বা যেগুলো কমে গিয়েছিল সেগুলোর পেছনে কি আরেকটু বেশি সময় দিতে পারি? এই হবিজ গুলোকে যখন আমরা নার্চার করতে থাকি, আমাদের শরীরের মধ্যে এমন কিছু নিউরো ট্রান্সমিটার, নিউরো হরমোন রিলিজ হতে শুরু করে যেগুলো কিন্তু স্ট্রেসকে কাউন্টার করতে, এছাড়া মুডকে ভালো রাখতে সাহায্য করে। মুডকে ভালো রাখার ফলে যেটা হয়, ডোপামিন বলে নিউরো হরমোনের কথা আমরা বলছি, মুড যখন ভালো থাকে তাতে কিন্তু কাজে মনোযোগ দেওয়া, কাজে বেশি এনার্জি ফিল করা, সেগুলোও কিন্তু আমাদের বাড়তে সাহায্য করে। তার জন্য হবিজকে একটা হলেও হবিজকে নার্চার করাটা খুব জরুরি। আই হচ্ছে ইনিশিয়েটিভ। কে কি করলো তার জন্য না বসে থেকে আমি কি করতে পারি সেটা কিন্তু খুব জরুরি। আমি কিভাবে মানুষকে হেল্প করতে পারি, নিজে বাড়িতে কিভাবে আমাদের নিজেদেরকে আমি হেল্প করতে পারি। বাড়িতে মাকে যদি জিজ্ঞেস করি, হ্যাঁ যে মা দাও তোমার রান্নাঘরে আজকে কোন কাজে আমি হেল্প করতে পারি, সেটাও এই যে যখনই আমি অন্যকে হেল্প করার জন্য ইনিশিয়েটিভ নিচ্ছি, আমার মধ্যে একটা নিউরো হরমোন তৈরি হয় যেটাকে বলছি সেরোটোনিন। সেরোটোনিনকে অ্যান্টি ডিপ্রেসেন্ট বলা হয়। যাদের ডিপ্রেশন, অবসাদ রোগ হয় তাদের যে ওষুধ দেওয়া হয় সেটা কিন্তু সেরোটোনিনকে বাড়ানোরই ওষুধ। আমরা যখন কোনো ইনিশিয়েট করছি বাড়িতে, বাড়ির বাইরেও কোনো কিছু আগ বাড়িয়ে আমি হেল্প করতে যাচ্ছি, সেটা কিন্তু আমার মধ্যেও একই রকম ভাবে সেই সেরোটোনিন তৈরি করছে, যেটা আমার মুডকে এলিভেট করতে পারে। জগ, ব্যায়ামের কথা আগেই বলছিলাম, ব্যায়ামটা কেন প্রয়োজন, তাই এটাকে আমি আর এলাবোরেট করছি না, কিন্তু আরেকবার রিমাইন্ডার যে অন্তত 30 মিনিট যদি এক্সারসাইজ করি সেটা কিন্তু খুব হেল্পফুল হতে পারে। কে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। যদিও লকডাউনের সময়ে বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হওয়া, টিচার স্টুডেন্টদের সঙ্গে দেখা হওয়াটা, আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা হওয়াটা প্রায় নীলের জায়গায় চলে গেছে বা অনেক কমে গেছে, কিন্তু যোগাযোগটা, যদিও সামনাসামনি যোগাযোগ আর দূরত্ব রেখে যোগাযোগ, দুটোর কনসেপচুয়াল পার্থক্য আছে, এক্সপিরিয়েন্সিয়াল পার্থক্য আছে। ফিজিক্যাল টাচ যে ফিলিংটা তৈরি করে যখন টিচার স্টুডেন্টের মাথায় হাত রাখছে, সেটা যে অনুভূতি তৈরি করে দূর থেকে, হ্যাঁ, যখন স্টুডেন্ট টিচারকে বলছে কি স্যার বা ম্যাডাম আমি এগুলো লড়াই করছি, আমাকে একটু আশীর্বাদ করুন, দূর থেকে উনি মাথায় রাখলেন না, হাতটা শুধু তুললেন, হ্যাঁ, সেটা হয়তো সেই অনুভূতিটা দেয় না, কিন্তু কাছাকাছি অনুভূতি একটা দেয়। এই কিনশিপ, এই যোগাযোগ, এই সম্পর্ক,
সেটা কিন্তু খুব হেল্পফুল। এছাড়া আমার হয়তো বেশ কিছু কন্ট্যাক্ট আর নতুন করে তৈরি হয়নি, পুরনো কন্ট্যাক্ট গুলোকেও আমি হারিয়ে ফেলেছি। আবার কি পুরনো হারিয়ে যাওয়া কন্ট্যাক্ট গুলোর সঙ্গে যোগাযোগ করতে পারি, বা যাদের সঙ্গে একটু একটু মনোমালিন্য হয়েছিল, ঝগড়াঝাটি হয়েছিল, সেরকম মেজর নয়, কিন্তু তারপরে কে আবার ইনিশিয়েট করে কথা শুরু করবে সেটা কখনোই যেহেতু হয়নি, আমি কি তাদের সঙ্গে আবার যোগাযোগটা শুরু করতে পারি? এই সময় যত বেশি মানুষের সঙ্গে আমরা যোগাযোগ রাখবো সেটা কিন্তু আমাদের জন্য মারাত্মক রকম ভাবে হেল্প করে। কিভাবে হেল্প করে? এর ফলে আমাদের শরীরে একটা হরমোনের রিলিজ হয় যেটাকে বলি অক্সিটোসিন। অক্সিটোসিনকে লাভ হরমোন বলা হয়। অক্সিটোসিন দেখা গেছে এমনকি কঠিন যে শারীরিক রোগ, যেমন হার্টের যাদের প্রবলেম আছে, কার্ডিওভাস্কুলার রোগ যাদের আছে, তাদের ক্ষেত্রেও দেখা গেছে এই তাদের লোকজনের সঙ্গে যদি যোগাযোগটা বাড়ানো যায় তাতে কিন্তু তাদের হার্টের কন্ডিশন বেটার হতে শুরু করে। তার মানে আমাদের ফিজিক্যাল হেলথকেও ঠিক করার ক্ষেত্রে, কোলেস্টেরল লেভেলকে কমানোর ক্ষেত্রেও এই যোগাযোগটার বিশাল একটা ভূমিকা আছে। এবং অক্সিটোসিন ইজ এ নোন ইমিউনিটি বুস্টার। এল, লুক, নিজের দিকে খেয়াল রাখা এবং প্রশ্ন করা। আমরা যে কমন সাইনগুলোর কথা বলেছিলাম, ওয়ার্নিং সাইন্সগুলোর কথা বলেছিলাম, সেগুলো আমার নিজের মধ্যে আছে কিনা, বা আমার পরিবার বন্ধু বান্ধবদের মধ্যে হচ্ছে কিনা। আমার মনটা আজকাল কেমন থাকছে, আমার ঘুমটা আজকাল কেমন হচ্ছে, আমার মধ্যে চিন্তা ভাবনা এখন কেমন আসছে, এগুলোকে কিন্তু একবার খুঁজে দেখাটা খুব জরুরি। মাঝে মাঝে এই প্রশ্নগুলো করাটা জরুরি। আমরা যেমন শরীরের খেয়াল রাখি, বারবার কপালে হাত দিয়ে দেখি জ্বর আসছে না তো, বারবার হয়তো কেউ কেউ হয়তো নিজের পালসটা টিপে দেখি পালসটা ঠিক আছে তো, ঠিক সেরকম ভাবে মনের খেয়াল রাখাটাও খুব জরুরি। এম হচ্ছে মাইন্ডফুল। যে কাজটাই করছি, যতটুকু করছি, যেরকম ভাবে করছি, আমি কি যথেষ্ট মনোযোগী সেই কাজটা নিয়ে? যেমন যে খাবার খাচ্ছি, সেই খাবারটা খাওয়া নিয়ে আমি কি কি খেলাম, তাদের গন্ধ কেমন ছিল, স্বাদ কেমন ছিল, আমার কি খেয়াল আছে? আজকে দুপুরবেলায় যা খেয়েছি, না খেয়াল নেই। যদি খেয়াল না থাকে তার মানে কোথাও আমি খাবারটা খাওয়ার সময় আমি সচেতন ছিলাম না, সজাগ ছিলাম না। ফলে অন্তত খাবার খাওয়ার সময় আমার আঙুলগুলো কেমন ভাবে নড়ছে থালার উপরে, খাবারের টেক্সচার গুলো কেমন ভাবে ফিল করছি, সেন্সেশন গুলো কেমন হচ্ছে, যখন মুখের কাছে নিয়ে আসছি গন্ধটা কেমন পাচ্ছি, আমি যখন মুখের ভেতরে নিলাম টেস্টটা কেমন পেলাম, মুখের ভেতরে তার টেক্সচার গুলো কেমন হচ্ছিল। জাস্ট 2-3 মিনিটের জন্য যদি আমরা এই অ্যাওয়ারনেসটা তৈরি করতে পারি, সেটা কিন্তু খুব হেল্পফুল। কিসের ব্যাপারে হেল্পফুল? আমাদের মনোযোগ বাড়ানোর ক্ষেত্রে যেমন হেল্পফুল, দ্বিতীয়ত হচ্ছে আমাদের রিল্যাক্স থাকার ক্ষেত্রে খুব হেল্পফুল। এই মাইন্ডফুল প্র্যাকটিস, বা স্নান করছি, জলের ধারাটা আমার গা বেয়ে কেমন ভাবে পড়ছে, কতটা ঠান্ডা বা গরম লাগছে, কোথা দিয়ে পড়ছে জলের ধারাগুলো, আমি যখন হাঁটছি পায়ের কোথায় কিরকম প্রেসার পড়ছে, কোন পায়ে বেশি প্রেসার পড়লো, কোন পায়ে কম প্রেসার পড়লো, কখন, তখন হাতের মুভমেন্টটা কেমন আছে, যা করছি এগুলোর প্রতি যদি আমরা মাইন্ডফুল হওয়ার অভ্যাস তৈরি করতে পারি, সেটাও কিন্তু আমাদের মনোযোগ বাড়াতে সাহায্য করতে পারে, আমাদের রিল্যাক্স থাকতে সাহায্য করতে পারে। নার্চার, নিজেকে নার্চার করাটা খুব জরুরি, নিজের দেখাশোনা করাটা খুব জরুরি, নিজে খাওয়া দাওয়াটা ঠিকঠাক করছি কিনা সেটা খুব জরুরি, এবং নিজের যে কোয়ালিটিস গুলো আছে, নিজের যে যে স্ট্রেংথ গুলো আছে, সেই কোয়ালিটিস গুলোকেও নার্চার করা খুব জরুরি। হতে পারে আমি ভালো লিখতে পারতাম, আমি কি আমার নিজের লেখাটাকে নিয়ে আরেকটু ঝালিয়ে নিতে পারি? আমি হয়তো ভালো গান করতে পারতাম, আমি কি নিজের গানগুলোকে আরেকটু ঝালিয়ে নিতে পারি? এই নার্চারেন্সটা খুব হেল্পফুল। এর ফলেও আমাদের কিছু নিউরো হরমোন তৈরি হয় যেগুলো আমাদের মন ভালো রাখতে সাহায্য করে। এটা অত্যন্ত জরুরি একটা জায়গা, বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে, সেটা হচ্ছে ওপেননেস, একটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। এই নতুন অভিজ্ঞতাটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, সেটাকে নিয়ে আমরা কি ওপেন হতে পারি, রাদার দেন আগের সঙ্গে কম্পেয়ার করব, আগে কি হতো কি হতো না তার সঙ্গে তুলনা টানতে শুরু করব। তাই নতুন অভিজ্ঞতা কি হবে সেই প্রেডিক্টেবিলিটির জায়গাতে না গিয়ে, যখন যেরকম ভাবে আমাদের সামনে ধরা দিচ্ছে সেটার থেকে আমরা নতুন কি সৃষ্টি করতে পারি, নতুন কিভাবে আমরা এগিয়ে চলতে পারি। যেমন এককালে আমার নিজের ব্যক্তিগতভাবে অনলাইন এরকম ক্লাস নেওয়ার ক্ষেত্রে বিশাল একটা অনীহার জায়গা ছিল। যখন কেরালায় কিছু বছর আগে মারাত্মক বন্যা হয়, সেখানে ওদের ট্রেনিং দেওয়া, যে সাইকোলজিক্যাল ফার্স্ট এডের কথা আগে বলছিলাম, সাইকোলজিক্যাল ফার্স্ট এডের ট্রেনিং দেওয়ার জন্য ডিজাস্টার সিচুয়েশন খুব কাজ দেয়।
আমাকে বলেছিল, তখন বলেছিল যদি আপনি অনলাইনে করতে পারেন আমরা কিন্তু সেটাতেও রাজি আছি। আমি কিন্তু ছুটে ছুটে এখান থেকে সারা রাত্রি ফ্লাইটে করে এখান থেকে আমি কোটেয়াম, আমি কালিকাট, আমি এখান থেকে কালিকাট গেছি, সারাদিন সকাল 9টা থেকে 6:30 পর্যন্ত ক্লাস নিয়ে রাতে বেলাটা ঘুমিয়ে ভোর 6টার ফ্লাইট ধরে আবার কলকাতায় ফিরেছি। এই যে হ্যাপাটা নিতে হচ্ছিল কেন? কারণ আমার নিজের রিজার্ভেশন ছিল। এই লকডাউন সিচুয়েশন আমাদের মধ্যে বেশ কিছু ওপেননেসের একটা জায়গা তৈরি করেছে। নতুন নতুন এক্সপিরিয়েন্স গুলোকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি, কিভাবে ইউটিলাইজ করতে পারি, সেটাও কিন্তু একটা মারাত্মক পাওনা। ফলে কি কি নতুন সৃষ্টি করতে পারি সেটা কিন্তু ভেবে দেখা। যেমন আমি নিজে ব্যক্তিগতভাবে আমার নিজের একটা ইউটিউব চ্যানেল চালু করে দিয়েছি মেন্টাল হেলথ নিয়ে। সেটা হয়তো ওই ওপেননেসটা থেকে দেখেছি বলেই সেটা সম্ভব হয়েছে। গতকাল কি হয়েছে, কাল পর্যন্ত কেমন পরিস্থিতি ছিল সেটা কোনোটা আমরা ঠিক করতে পারবো না, কারণ আমাদের কাছে কোনো টাইম মেশিন নেই। আমরা চেপে পেছনে ফেরত গিয়ে সেগুলোকে মেরামত করব। আবার ভবিষ্যৎ, এখন 5:20 বাজে, 5:23 আমি বেঁচে থাকবো কিনা আমি জানি না। আগামী কালকের কথা তো অনেক দূর, তাই ভবিষ্যতের কথাও ভেবে খুব একটা লাভ নেই। একমাত্র এই মুহূর্তটা আমার হাতে, আজকের দিনটা আমার হাতে। আজকের দিনে আমি কি কি করতে পারি, কালকে আমি ভার্চুয়াল ক্লাস অ্যাটেন্ড করতে পারবো কিনা সেটা কালকে ভাববো। আজকে আমার কি কি সমস্যা হচ্ছে, আজকে আমি পারছি কি পারছি না, যদি না পারছি কি কিভাবে পারতে পারি, যদি একদমই পারা সম্ভব হলো না আমি কোনো বন্ধুদের কাছ থেকে নোটস চাইতে পারি কিনা, টিচারের কাছ থেকে নোটস চাইতে পারি কিনা। এই বর্তমান মুহূর্তটা আমার হাতে। তার জন্য সবসময় বলবো যে ফোকাস অন টুডে অনলি, নট অ্যাবাউট পাস্ট, নট অ্যাবাউট ফিউচার। কুইট স্মোকিং, কুইট এনি কাইন্ড অফ অ্যাডিকশন। কারণ অ্যাডিকশন দেখা গেছে কোভিড-19 এর ক্ষেত্রে আমাদের মারাত্মক রকম ভাবে ইমিউনিটিকে কমিয়ে দেয়। এটাকে নিয়ে ডিটেলে যাচ্ছি না। রিল্যাক্স করাটা খুব জরুরি। ডিপ ব্রিদিং এক্সারসাইজের কথা আগেই বলেছি, কিভাবে ধীরে ধীরে ফুলের মতো করে গন্ধ নেওয়ার মতো করে শ্বাস নেবো এবং ধীরে ধীরে ছাড়বো। এই রিল্যাক্সেশন এক্সারসাইজটা আমাদের ক্ষেত্রে স্ট্রেস রিডাকশনের ক্ষেত্রে হেল্প করে। এছাড়া বিভিন্ন ধরনের রিল্যাক্সেশন টেকনিক আছে ইউটিউবে, ক্ষেত্রে রিল্যাক্সেশন টেকনিক ইউটিউবে টাইপ করলে বা প্রোগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন ইউটিউবে টাইপ করলে প্রচুর পাওয়া যায়। অধিকাংশ ইংলিশে, বাংলাতে নেই আনফরচুনেটলি। আমার যে চ্যানেলের কথা বললাম মন যাপন, সেখানে আগামী 1-2 সপ্তাহের মধ্যেই বাংলাতে একটা রিল্যাক্সেশনের আমরা আপলোড করব। সেটা থেকেও প্রয়োজনে হেল্প নিয়ে নিজেকে রিল্যাক্সেশন প্র্যাকটিস করা যায়। এস হচ্ছে সলিউশন ফোকাসড। আগেই বলেছি প্রবলেম কখন কিভাবে দেখা দেবে সেটা কোনোদিন আমাদের হাতে নেই, কিন্তু আমি কি করতে পারি। আজকে যদি আমার জ্বর এসছে, কেন জ্বর এলো? কোভিড-19 হয়ে গেল না তো, করোনা ভাইরাস ঢুকে গেল না তো, এর কোনোটাই আমার হাতে নেই। কিন্তু যখন জ্বর এসছে আমি কি কি করতে পারি? আমি কি বাড়ির বাকিদের সঙ্গে একটু দূরত্ব বজায় রাখতে পারি? সেটা হচ্ছে সলিউশন। আমি কি আগামীকাল হাসপাতালে গিয়ে কোনো ডাক্তারকে দেখাতে পারি ফিভার ক্লিনিকে? সেটা আমার হাতে। তার জন্য বলুন ফোকাস অন দ্য সলিউশন। আজকে আমার ভার্চুয়াল ক্লাস আমি অ্যাটেন্ড করতে পারছি না, তো পসিবল সলিউশনস গুলো কি কি? আমি কি টিচারকে বলতে পারি যে টিচার যে ক্লাসগুলো নেবেন সেগুলোকে রেকর্ড করে রাখবেন যাতে আমি ভবিষ্যতে পেতে পারি? সেটা হচ্ছে আমার একটা সলিউশন। বা কোনো বন্ধুকে বলতে পারি কি যে তুই রেকর্ড করে রাখ, বা আমি কি বলতে পারি বন্ধুকে যে আমি ক্লাস করতে পারছি না, তুই নোটগুলো একটু লিখে রাখিস, শোনার সাথে সাথে পরে আমি তোর কাছ থেকে নেবো। সেটাও যদি সম্ভব না হয় আমি কি টিচারের সঙ্গে বলতে পারি কি ম্যাডাম বা স্যার যেগুলো আছে সেগুলোকে আমাকে দিয়ে দেবেন, পরে ইমেল করে পাঠিয়ে দেবেন, বা পরে আমি একটা সময় দেখা করে আপনার কাছ থেকে নিয়ে নেবো। তাই ফোকাস অন দ্য সলিউশন, নট অন দ্য প্রবলেম। টেক কেয়ার। আর নিজের সবচেয়ে যতই বয়স হোক না কেন নিজের খেয়াল সবচেয়ে আগে। আমি যদি অন্যকে স্যাক্রিফাইস করে না, কিন্তু নিজের খেয়াল সবচেয়ে আগে। নিজে মাস্ক ঠিকঠাক করছে কিনা, স্যানিটাইজ ঠিকঠাক করছে কিনা, খাওয়াটা ঠিকঠাক করছে কিনা, ঘুমটা ঠিকঠাক করছে কিনা। আমি যদি সবচেয়ে বেশি সুস্থ থাকতে পারি, আমি কেউ যদি আমার আশপাশের মানুষ অসুস্থ হয়ে পড়েও তাকে আমি সবচেয়ে বেশি সাহায্য করতে পারবো। তাই সেলফ কেয়ারটা সবচেয়ে আগে। ইউ ইজ ইউনাইটেড।
স্টে ইউনাইটেড ভার্চুয়ালি, বন্ধু বান্ধবদের সঙ্গে, আত্মীয় স্বজনদের সঙ্গে, টিচার স্টুডেন্টদের সঙ্গে যোগাযোগ রাখাটা খুব জরুরি বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে। লকডাউনের সময় যেমন আমার স্টুডেন্টদের সঙ্গে স্টুডেন্টরা একটি ফেসবুক পেজ তৈরি করেছে কোভিড-19 নিয়ে কিভাবে ডিল করা যায়, পরে আমি বলবো কোন ফেসবুক পেজ। পরে সেই ফেসবুক পেজকে ঘিরে তাদের সঙ্গে রোজই আমাদের কিছু না কিছু যেমন ইন্টারাকশন হচ্ছে, ক্লাসের ইন্টারাকশনটা তো হয়। তাছাড়া আমার মনে হয় লকডাউন পিরিয়ডে যত বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ হয়েছে তার আগে গত 5 বছরে তত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে সেই যোগাযোগটা হয়। এই ইউনাইটেড থাকাটা খুব জরুরি। কে খোঁজ নিল কি নিল না সেটা জরুরি নয়, আমি নিজে ইনিশিয়েটিভ নিয়ে খোঁজটা নিতে শুরু করলাম। এছাড়া বাবেল গ্রুপিং এর কথা বলা হচ্ছে, যারা কাছাকাছি থাকে, যাদের রিস্ক লেভেল তুলনামূলকভাবে কম, এরকম জনা 4-5 জন যদি একসাথে মিশে কখনো একটা মোটামুটি ডিস্টেন্স মেনটেন করে একটু আড্ডা দেয়, গল্প করে, সেটাও কিন্তু এখনকার দিনে বলা হচ্ছে ক্যান বি হেল্পফুল। ভ্যালু, ভি হচ্ছে ভ্যালু। আজ থেকে 100 বছর পরে যখন আমার মৃত্যু হবে, তখন এই মৃত্যু হলে পরে এখন আমার আশপাশে যারা আছে, আমার বাবা মা দাদা দিদি, আমার স্টুডেন্ট বা টিচার যেই থাকুক না কেন, আমাকে নিয়ে যদি একটা স্মরণ সভা হয় 100 বছর পরে, এই বর্তমান মানুষরা স্মরণ সভায় আমার সম্পর্কে কোন কোন কথাগুলো বলবে সেটাকে একটু ভেবে দেখা দরকার। তারা বলতে পারে এই মানুষটা খুব সিনসিয়ার ছিল, এই মানুষটা খুব পরিশ্রমী ছিল। যে কথাগুলো বলবে বলে আমি মনে করছি সেগুলোকে একটু ভাবা দরকার। এগুলো হচ্ছে আমার ভ্যালু। আমি যখন আমার জীবনের গোল তৈরি করব, এই ভ্যালুগুলোকে মাথায় রেখে, আমার যেগুলো স্ট্রেংথ সেগুলোকে মাথায় রেখে যখন আমি আমার গোল তৈরি করব, তাতে সাকসেস হওয়ার চান্সটা কিন্তু খুব বেশি। আমরা কিন্তু অন্য সময় ভ্যালুগুলোকে ভেবে দেখি না। এই সময়টাতে যদি ভ্যালুগুলোকে ভেবে দেখি, অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ টিচার, হোয়াট আর দ্য ভ্যালুজ, মরালিটি নয়, বিবেক নয়, আমার স্ট্রেংথ, আমার কোনগুলো আমার বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো অন্য মানুষরাও হয়তো রেকগনাইজ করে। উইজডম, কোন ব্যাপারে জ্ঞান, কোনটা আমি কন্ট্রোল করতে পারি, কোনটা আমি কন্ট্রোল করতে পারি। এক্ষেত্রে আমি আগেই বলেছি কিছু কিছু জিনিস আমাদের কন্ট্রোলে আছে, কিছু কিছু জিনিস আমাদের কন্ট্রোলে নেই। এক্সপ্রেস, টেনশন হচ্ছে, মন খারাপ হচ্ছে, চেপে না রেখে কাউকে না কাউকে কোনো না কোনো মাধ্যম ব্যবহার করে সেটাকে প্রকাশ করা, যে আমার টেনশন হচ্ছে, আমার কান্না পাচ্ছে, আমার খুব ভয় লাগছে। সেটা কোনো বন্ধু বান্ধব, টিচার বা কোনো বাড়ির লোক কাউকে হতে পারে, বা ডায়েরিতে লিখতে পারি, বা ছবি এঁকে সেটাকে কোনো রকম ভাবে স্ক্রিবেল করতে পারি। কোনো না কোনো মধ্য দিয়ে এই এক্সপ্রেশনটা খুব জরুরি। এবং অবশ্য আর এক্সপ্রেস যদি না করি কেউ কিন্তু বুঝবে না। আমার ভার্চুয়াল টিচিং নিয়ে অসুবিধা হচ্ছে, সেটাও এক্সপ্রেস করাটা জরুরি। না হলে সামনে থেকে কারো বোঝার ক্ষমতা নেই যে কিভাবে এই প্রবলেমগুলোকে দূর করা যাবে। যোগা, ফিজিক্যাল এক্সারসাইজ, এনি ফর্ম অফ যোগা, সেটা আমি আগেও বলেছি দ্যাট ক্যান বি হেল্পফুল। কিন্তু এটা যদি রোজকার অভ্যেসের মধ্যে আমরা নিয়ে আসতে পারি সেটা খুব প্রয়োজনীয়। জেড, জেড হচ্ছে জেস্টফুল। জেস্ট, জেস্ট মানে হচ্ছে এনথুজিয়াজম। এই মুহূর্তে দাঁড়িয়ে এই জীবনটাকে আমি কিভাবে মারাত্মক একটা এনথুজিয়াজমের জায়গাতে নিয়ে যেতে পারি। হ্যাঁ, আগে কি হতো, দুরবস্থা কেমন সেগুলোকে ভেবে খুব একটা হেল্প হবে না। বর্তমান সিচুয়েশন আমি কিভাবে নিজের জীবনটাকে একটা নতুন পারপাস, নতুন একটা মিনিং, একটা নতুন অর্থ আমি তৈরি করতে পারি, সেটাকে খোঁজাটা খুব জরুরি। নিয়ে যাচ্ছি না, এগুলো আমার স্টুডেন্টরা তৈরি করেছে। আমি কি কি কন্ট্রোল করতে পারি, কি কি কন্ট্রোল করতে পারি না, সে বলছিলাম যে কি কি আমি কন্ট্রোল করতে পারি। হ্যাঁ, আমি নিউজ শুনবো কি শুনবো না সেটা আমি কন্ট্রোল করতে পারি। আমি বাড়িতে কিছু মজাদার কিছু করবো কি করবো না সেটা আমি করতে পারি। আমি বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ রাখবো কি রাখবো না সেটা আমি কন্ট্রোল করতে পারি। কিন্তু কোভিড-19 হবে কি হবে না, কতজন মারা গেল, কতজন ধরা পড়লো, নিউজে কি কি নিউজ আসছে কি আসছে না, অন্য লোকেরা শুনছে কি শুনছে না, সোশ্যাল ডিস্টেন্সিং মানছে কি মানছে না, এগুলো কোনোটাই আমার কন্ট্রোলে নেই। সবই আমার স্টুডেন্টদের তৈরি করা। আমাদের যে ফেসবুক পেজ আছে, এগুলো যাচ্ছি না, আমি এগুলো মোটামুটি বলেছি। ফাইনালি যেটা বলবো সেটা হচ্ছে যে
আমাদের ওয়েলবিংটা কিভাবে মেনটেন করা যায়, মোর পজিটিভ ইমোশন, যতটা সুখে থাকা যায়, যতটা ভালোভাবে থাকা যায়, যতটা পজিটিভ ভাবে থাকা যায় চেষ্টা করা, এবং যখনই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা হবে সেগুলো প্রকাশ করা। নিজের জীবনটাকে আমি কিভাবে চালাবো সেদিকে বেশি মনোযোগী হওয়া, অন্যের জীবনের দিকে নয়। এবং বর্তমানে দাঁড়িয়ে জীবনটার আমি কি অর্থ তৈরি করতে পারি, কোন দিকে আমি জীবনটাকে নিয়ে যাব। বর্তমান সিচুয়েশন আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। যেমন একটি মেয়ে কলেজে পড়ে, সে হঠাৎ করে তার ইচ্ছে হয়েছে তার কলেজের বন্ধু বান্ধবদের সবার আইফোন আছে, তাকেও আইফোন নিতে হবে। কারণ ভার্চুয়াল ক্লাসগুলো যখন হচ্ছে দেখতে পাচ্ছে কার কি স্মার্টফোনের মধ্যে দিয়ে হচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম যে তুমি যে আইফোনটা নিতে চাইছো সেই আইফোনটার দাম কত? বললো 59,000। কি সুবিধা হবে আইফোন? তোমার যে পুরোনো মোবাইলটা আছে সেটার কি অসুবিধা? বললো বিশেষ কোনো অসুবিধা নেই, ব্যাটারিটা একটু উইক হয়ে গেছে, প্রায় 1 বছর 8 মাস হয়ে গেছে মোবাইলটার। এবং আরেকটা যেটা অসুবিধা সেটা হচ্ছে যে আমি ছবি তুলতে পছন্দ করি, তো এর মেগাপিক্সেলটা কম। কত মেগাপিক্সেল? বলে 16 মেগাপিক্সেল আমার মোবাইলে। তো আইফোনের যেটা তুমি চাইছো সেটা নিলে কি সুবিধা, ভালো ফটোগ্রাফি করতে পারবো, লোকেরা বন্ধুরা বলবে বা খুব পজিটিভ তুই একটা আইফোন নিয়ে নিয়েছিস বা কি দারুণ ব্যাপার, সেটা আমার অনেক বেশি কনফিডেন্ট ফিল করবো। তাই আমি বললাম যে তাহলে তোমার যে বর্তমান মোবাইল আছে সেটার দাম কত? সেটাও বললো 12,000 টাকা। তাহলে তুমি যে এক্সট্রা তোমার কতটা ইনভেস্ট হচ্ছে সেখান থেকে সে যে করে বললো 48,000 তার এক্সট্রা ইনভেস্ট হচ্ছে। তো আমি বললাম ধরো যে সুন্দরবন অঞ্চলে যারা আমফানের পরে যে সমস্ত গ্রামগুলো পুকুরগুলো নোনা জলে নষ্ট হয়ে গেছে, তুমি জানো মানে এক একটা পুকুরকে আবার জল পরিষ্কার করে ঠিকঠাক করতে কিরকম খরচা পড়ছে? বললো না জানি না। আমি বললাম যে মোটামুটি সবকিছু নিয়ে চুন টুন নিয়ে পাম্প নিয়ে সমস্ত কিছু নিয়ে 1,500 থেকে 2,000 টাকা খরচা পড়ছে। তাহলে তুমি ভাবো তো যে তোমার এই যে এক্সট্রা 48,000, হ্যাঁ, সেটা দিয়ে তুমি কতগুলো পুকুরকে তুমি পরিষ্কার করতে পারবে? ও তখন হিসেব করে বললো না আমি তো এতগুলো পুকুরকে পরিষ্কার করতে পারবো। তাহলে তোমার কাছে কোনটা বেশি পারপাসফুল লাগছে? বললো না আমার কাছে পুকুর পরিষ্কার করাটাই পারপাসফুল লাগছে। তো যখন ও পারপাসটা দেখতে পেলো তখন ও বাবাকে জেদ ধরে বললো, বাবা না তুমি চলো, ওখানকার বিভিন্ন অর্গানাইজেশন কাজ করছে, তুমি তাদের কিছু একটা ডোনেট করো, আমার এক্ষুনি এই মোবাইল আইফোন দরকার নেই। তো হ্যাভিং এ পারপাস, এই জায়গাটা দেখাটা খুব জরুরি। এবং নিজের গ্রোথের ক্ষেত্রে বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমি কিভাবে কাজে লাগাতে পারি, নিজের কোন কোন বেটারমেন্ট গুলো আমি দেখতে পারি, সেলফ অ্যাকসেপ্টেন্স, আমি যেরকম এক একজনের স্ট্রেংথ উইকনেস এক এক রকম থাকে, সবকিছু আমি ভালো পারবো সেটা জরুরি নয়। অ্যাকসেপ্টেন্সটা খুব জরুরি। এবং বেটার সোশ্যাল রিলেশনশিপ, বেটার সোশ্যাল কানেকশন, এটাও খুব জরুরি। এই জায়গাগুলোকে যদি মোটামুটি খেয়াল রাখি তাহলে দেখা যাবে আমরা কিন্তু ভালোই থাকবো। তাই প্রশ্ন করা জরুরি এই প্যান্ডেমিক সিচুয়েশন আমরা নতুন কি কি জিনিস শিখলাম। হ্যাঁ, সবাই স্টুডেন্টরা বিশেষ করে এই প্রশ্নগুলো করে দেখো, প্রয়োজনে লিখো 5-6 দিন সময় নিয়ে, তাহলে দেখবে হয়তো অনেক নতুন কিছু ডিসকভার করতে পারছো। আমি এখানেই শেষ করছি। কোথায় রিচ করা যেতে পারে? কেউ যদি ব্যক্তিগতভাবে আমাকে রিচ করতে চাও, এটা হচ্ছে আমার নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে মেসেজ করতে পারো। আমি চেষ্টা করি প্রত্যেকেরই প্রশ্নের উত্তর দিতে। ভালো হয় আমাকে ইমেল করলে prashanto.roy@gmail.com, বা আমাদের স্টুডেন্টরা যে ফেসবুক পেজটা রান করছে সেটাও দেখতে পারো, COVID-19 মেন্টাল হেলথ চ্যালেঞ্জেস অ্যান্ড রিকভারি। যথেষ্ট ইনফরমেশন দেওয়া আছে এরকম বিভিন্ন বিষয় নিয়ে, সেখানে তথ্য আছে, ভিডিও আছে যেগুলো আপলোড করা, সেগুলো থেকেও অনেক গাইডলাইন। একটা কথা ফাইনালি বলতে চাইবো, নো অ্যামাউন্ট অফ অ্যাংজাইটি ক্যান চেঞ্জ দ্য ফিউচার। যতই দুশ্চিন্তা করো, ভবিষ্যৎ কেমন হবে সেটা কিন্তু আমরা কিছুতেই নির্ধারণ করতে পারি না। আবার নো অ্যামাউন্ট অফ রিগ্রেট ক্যান চেঞ্জ দ্য পাস্ট। যতই পুরনো জিনিসকে নিয়ে তুমি নিজেকে বারবার দোষারোপ করতে থাকো, সেটাও কিন্তু আমরা কোনো রকম ভাবে ঠিক করতে পারবো না। তাই বর্তমানটাতে ফোকাস রাখো, আজকের দিনটায় ফোকাস রাখো, কিভাবে আজকের দিনে আমি কি কি সলিউশনস নিয়ে এগোতে পারি এটাতে ফোকাস রাখো। ধন্যবাদ। আমি শেষ করেছি। হ্যালো, থ্যাংক ইউ ডক্টর প্রশান্ত রায়।
আমাদের আজকের ডিসকাশনটাতে আমরা কোভিড-19 পিরিয়ডের মধ্যে আমরা কতটা ভালো আছি এই বিষয়ে আমরা মূলত ডিসকাশন করছি। এই ডিসকাশনের প্রেক্ষিতে খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট অফ ভিউ রয়েছে হচ্ছে যেখানে আমরা স্ক্রোডিঙ্গারস ক্যাট দেখি এবং অদ্ভুতভাবে যখন মাঝে মধ্যে আমি অনলাইন ক্লাস নিই আমার ভীষণভাবে মনে হয় এটাই যে যারা আমার ক্লাসে আছে তারা শুনছে তো অনেকটা স্ক্রোডিঙ্গারস ক্যাটের মতন যে স্ক্রোডিঙ্গারের ক্যাটটা বেঁচে আছে তো আমার ভীষণভাবে এই লকডাউন পিরিয়ডের মধ্যে স্ক্রোডিঙ্গারের এক্সপেরিমেন্টটাকে মনে হয়েছে এবং যে কনফিউশনটা বোধহয় বা বলা যেতে পারে যেটা অনেকে খুব পোশাকি ভাষায় বলে কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্টের কনসেপ্টটা স্ক্রোডিঙ্গার তার এক্সপেরিমেন্টের মাধ্যম দিয়ে বলেছিলেন আজকের ডেটে বোধহয় এই অনলাইন পড়াশোনার ক্ষেত্রে ভীষণভাবে এই কনসেপ্টটা আসছে যেখানে দুটো মানুষের একটা স্পেস টাইম কোয়ান্টামের মধ্যে উপস্থিত থাকা এবং তাদের মধ্যে যে ডায়নামিক্সটা সেইটাকে নতুন করে হয়তো ভাবতে হচ্ছে। আমাদের মধ্যে এই পড়াশোনার বা এই অনলাইন পড়াশোনা নিয়ে ভাবনা চিন্তা নিয়ে তার মতামত দেওয়ার জন্য